শুরু করে দিই। ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করেছি, ঠিক আছে, আমরা ক্লাস দেখেছি, সো আমরা একটু যাই আগে আমাদের এখানে সিটি সিটি ওকে, নোটবুক কালেকশনস ফাংশনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফাইন। সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করেছে সেটা একটু দেখি। ক্লাস নিয়েছি, তারপরে সেখানে কনস্ট্রাক্টর ফাংশনস, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপলস। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কোনো প্রবলেম ছিল কি? লাস্ট ক্লাসে হচ্ছে ইয়ের ক্লাস নিছিল, আব্দুল্লাহ ক্লাস নিছিল, ওর সাথে কি জি ডিসকাস স্যার। করতে? স্যার ওই ইউসুফ আব্দুল্লাহ ভাইয়ের সাথে মানে আমরা কিন্তু ওই যে আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট গুলা দিয়েছিলেন সেই প্রবলেম গুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা আসলে মানে খুব স্পিডে সে যেতে চাচ্ছিল, আমরা নিজেরাই আসলে ওনাকে ব্লক করে ফেলছিলাম। মানে আমাদের মানে প্রবলেম গুলা যা ছিল আমরা বুঝতে বুঝতে মানে টাইম শেষ হয়ে গেছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্যার আমরা ওইভাবে আসলে দেখি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা যেটা করব, আমরা এই ক্লাসের মধ্যে মধ্যে এরকম আমরা ডাউট ক্লিয়ারিং সেশনটা রাখবো, বুঝতে পারছেন? তাতে যেটা জি হবে, স্যার, এটা খুবই ভালো হবে। হ্যাঁ, ওটা পুরো ক্লাসটা শুধু প্রবলেম, মানে আপনাদের যে প্রবলেম গুলো আছে শুধু ওগুলা নিয়ে আলোচনা জি হবে। স্যার। যেমন ইউসুফ জি স্যার। আব্দুল্লাহ ইয়ে করবে, তারপর হচ্ছে আপনার সঞ্জয় আছে, সে হচ্ছে আপনাদের সাথে পার্টিসিপেট করবে। তো আপনাদেরকে জাস্ট হচ্ছে মানে ইয়ে করবে আর কি। জি স্যার, আপনি দিতে পারেন মাঝে মাঝে, এরকম ক্লাস ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো ডাউট কোর্স ক্লিয়ারিং টাইম সেশন বেড়ে একটা। যাবে, টাইম আসলে ব্যাপার না স্যার। হ্যাঁ, হুম টাইম কোনো ব্যাপার না আসলে, আমরা যা করি তা তো করতেই আছি। হুম হুম তো হুম। ফাঁকে ফাঁকে যদি একটু হয়, যদি একটা মাস বেড়েও যায়, তারপর আসলে একটু জানা হইলো ঠিক মতো। না, ওটা সমস্যা না, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমরা এর মধ্যে করব, কোনো অসুবিধা নাই। যেমন মাঝে মধ্যে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন প্রয়োজনে শিডিউল ক্লাসের বাইরে রাখবো, শিডিউল ক্লাসের বাইরে এটা একদিন রাখবো। এটা স্যার আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রাখছেন, যদি শিডিউলে রাখতে চান তাও আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আনশিডিউলি আপনি যদি হ্যাঁ, প্রোগ্রাম অ্যারেঞ্জ শিডিউলের করেন বাইরে করলে তাহলেও সুবিধা ভালো হবে হয়। কি, ফ্লোটা নষ্ট হবে না, ফ্লোটা নষ্ট হবে না, ঠিক আছে। জি স্যার। শিডিউলটা মানে এটা যদি শিডিউলের বাইরেও হয়, তাও যদি এরকম বলা থাকে যে 4টা ক্লাস পর পর হবে, তাহলে কিন্তু একটা পড়ার টেন্ডেন্সি থাকবে যে আমরা একটু দেখি, একটু প্র্যাকটিস করি। না হলে না মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, যেমন আমার লাস্ট কয়েকদিন গ্যাপ পড়ছে শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু হুম, আমার মাথায় যদি ওটা থাকে যে ওই দিন এই ভাইয়া বসবে, তখন কিন্তু আমি প্রবলেম আইডেন্টিফাই এর জন্য হলেও একটু বসার চেষ্টা করব। হুম, হুম। তবে চেষ্টা করবেন আর কি যে আপনার মানে যতটুকু সম্ভব, অসুস্থতা থাকলে তো এটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে, কিন্তু যদি ইয়ে থাকে মানে কি বলে যে মানে সুযোগ থাকে, তাহলে ক্লাস অবশ্যই হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করবেন, বা যে এগুলো আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আচ্ছা, সো আমরা এখানে মূলত আজকে শুরু করি। সো ওপি প্রিন্সিপলস, ওপি প্রিন্সিপলস। সো আচ্ছা, আচ্ছা, সো ওবি প্রিন্সিপলস, ওবি প্রিন্সিপলস বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, প্রিন্সিপল, প্রিন্সিপল বানানটা কি ঠিক আছে আমার? ঠিক আছে স্যার। প্রিন্সিপলস ভুলে গেছিলাম, যাই হোক। আচ্ছা, সো প্রিন্সিপলস বলতে মূলত বোঝাচ্ছে, এটা হচ্ছে মানে ধরেন তার পিলার, অবজেক্ট ওরিয়েন্টেড এর পিলার। অবজেক্ট ওরিয়েন্টেড মূলত কোন পিলার গুলার উপরে দাঁড়ায় আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বিষয়গুলো যেটার উপর বেস করে অবজেক্ট ওরিয়েন্টেড তৈরি হয়েছে, যে থিংকিং গুলোর উপর বেস করে, সেটা হলো 4টা: অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন,
ইনহেরিটেন্স এন্ড হচ্ছে সরি পলিমরফিজম। এই চারটা জিনিস। এখন এই চারটা জিনিস অ্যাকচুয়ালি কি এটা আমরা বোঝার চেষ্টা করি। চারটা জিনিস কি অ্যাকচুয়ালি এটা আমরা বোঝার চেষ্টা করি। সো ফাইন, চারটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হলো বেসিক্যালি আপনি চিন্তা করেন যখন আপনি একটা বাড়ি তৈরি করেন, তখন বাড়ি তৈরি করার আগে আপনি জায়গা সিলেক্ট করেন, জায়গা সিলেক্ট করে আপনার রিকোয়ারমেন্টসটা আপনি চিন্তা করেন। যেমন ধরেন হচ্ছে আমার কয়টা বেডরুম লাগবে, কয়টা টয়লেট লাগবে, কয়টা ব্যালকনি লাগবে, তারপরে হলো গিয়ে আপনার ধরেন হচ্ছে কি বলে যেমন আপনি হচ্ছে কয়টা কিচেন লাগবে, এগুলা কি আপনার রিকোয়ারমেন্টস, তাই না? আচ্ছা, এই রিকোয়ারমেন্টস আপনি কাকে দিচ্ছেন? ইঞ্জিনিয়ারকে দিচ্ছেন। সেই অনুযায়ী সে আপনাকে একটা বাজেট দিচ্ছে, আপনার এতগুলা রড লাগবে, এতগুলা সিমেন্ট লাগবে, এতগুলা ইট লাগবে, ম্যান পাওয়ার এতগুলা লাগবে। তাহলে এই টোটাল জিনিসটা আপনি কি করলেন? প্ল্যানিং করলেন, তাই না? একটা প্ল্যানিং করলেন এবং আপনি এই অনুযায়ী যখন আপনি প্ল্যানিং করতেছেন, এবার আপনার কাজ হচ্ছে কি রিসোর্স কালেক্ট করা, ইট কালেক্ট করা, বালু কালেক্ট করা, তারপর হচ্ছে ম্যান পাওয়ার কালেক্ট করা, যারা শ্রমিক বিশেষ করে আপনার বিল্ডিং এর জন্য কাজ করবে, ঠিক আছে? এই ধরনের লোকগুলো আপনার কালেক্ট করা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, তো এই সবকিছু কি এই টোটাল জিনিসটা হচ্ছে প্ল্যানের অংশ, সবগুলো প্ল্যানের অংশ। আপনি এক একটা পার্ট নেবেন, এক একটা আপনি এক্সিকিউশনে যাবেন। তো এই জিনিসটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন। আপনি যখন একটা সিস্টেম তৈরি করবেন, আপনি যখন ধরেন হচ্ছে ইয়ে তৈরি করবেন, এই যে আপনার সফটওয়্যার তৈরি করবেন, অথবা হচ্ছে আপনার যে ইয়ে আছে কি বলে এটাকে সফটওয়্যার তৈরি করবেন, এবং হচ্ছে ধরেন এই ডেটা সায়েন্সের যে প্রজেক্ট তৈরি করবেন, সো এগুলা তৈরি করার আগে আপনাকে দেখতে হবে যে ক্লায়েন্টের কাজ আপনি করতেছেন, অথবা হচ্ছে এটা হতে পারে আপনারই কাজ, অথবা হতে পারে আপনার ক্লায়েন্টের কাজ, অথবা হতে পারে অফিসের কাজ। এবার যেই দিক কাজটা নেয়ার পর আপনি আগে কি করবেন? একটা রিকোয়ারমেন্টস নেবেন, তাই না? যে আমি আসলে করবোটা কি, আমাকে কি করতে হবে সেটা আমাকে বলো। সো সে আপনাকে যখন রিকোয়ারমেন্টস দিবে, আপনি এবার এই অনুযায়ী তাকে একটা জিনিস বলবেন যে ভাই আপনার এটা তৈরি করতে এতদিন টাইম লাগবে, এটা এই টেকনোলজি দিয়ে তৈরি করতে হবে, এইটার জন্য আপনার এত টাকা কস্ট লাগবে, এই কি এগুলা করতেছেন। যখন সে আপনাকে এটা বলবে যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, আপনি সামনে এগিয়ে যান, ফাইন। তারপরে যখন ডিলটা শেষ হবে, এবার আপনি কি করবেন? আপনার যে সফটওয়্যার তৈরি করবেন বা আপনি যে ডেটা সায়েন্সের সিস্টেম তৈরি করবেন, বেসিক্যালি ডেটা সায়েন্সটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি দিবেন, ওটাও একটা সফটওয়্যার, ঠিক আছে? কারণ আমরা যেহেতু ইন্ড টু ইন্ড প্রজেক্ট করবো, সো ইন্ড টু ইন্ড প্রজেক্টটাও কিন্তু একটা সফটওয়্যারের মতোই হবে। সফটওয়্যারের মতো না, ওটা সফটওয়্যারই। যাই হোক, তো ওইটার মধ্যে এবার আপনি চিন্তা করবেন, আপনার ডেভেলপারকে ডাক দিবেন, ধরেন আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি ওই প্রজেক্টের প্রজেক্টটা হ্যান্ডেল করবেন। এবার আপনি কি করলেন? আপনার প্রজেক্ট ম্যানেজারকে ডাক দিলেন, বা আপনি হচ্ছে ডেভেলপারসদের ডাক দিলেন, ডাক দিয়ে বলবেন যে আমাদের এরকম একটা সফটওয়্যার তৈরি করতে হবে, তার মধ্যে এই এই জিনিসগুলো মডিউলস লাগবে, এই মডিউল গুলা লাগবে। কি কি মডিউল? যেমন ধরেন আপনাকে বললো যে আমাকে একটা ইউনিভার্সিটি সফটওয়্যার তৈরি করে দেন, ঠিক আছে? ইউনিভার্সিটি সফটওয়্যার তৈরি করে দেন। ইউনিভার্সিটি সফটওয়্যার তৈরি করতে গেলে আপনার হয়তো কি কি জিনিস লাগতে পারে? স্টুডেন্টদের ইনফরমেশন লাগতে পারে, স্টুডেন্ট ইনফরমেশন রাখার জন্য একটা মডিউল লাগবে, তারপরে আপনার যে এমপ্লয়ি আছে তাদের রাখার জন্য একটা মডিউল লাগতে পারে, অ্যাকাউন্ট সেকশনের জন্য একটা মডিউল লাগতে পারে, এইচআর এর জন্য একটা মডিউল লাগতে পারে। এগুলা কি এক একটা সেকশন, ক্যাটাগরি। এবার তার মধ্যে থেকে এবার আপনি কি কি দিবেন? যেমন ধরেন ক্লাস থাকবে, অ্যাট্রিবিউটস থাকবে, যে জিনিসগুলা দিয়ে মূলত আপনি এই টোটাল সফটওয়্যারটাকে হ্যান্ডেল করবেন। যেমন ভ্যারিয়েবল, আমরা একটু আগে এই যে লাস্ট ক্লাস আমরা দেখে এসেছি, তাই না? যে একটা ক্লাস নিছি, তার মধ্যে ভ্যারিয়েবল নিছি, তার মধ্যে ফাংশনস নিছি। সো এগুলাই হচ্ছে মূলত আপনার মানে রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার প্রপার্টিস। এই প্রপার্টিস গুলাকে যে আপনি সাজাচ্ছেন, বিশেষ করে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ক্লাসটা আছে, দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসের মধ্যে আপনি যে প্রপার্টি গুলোকে সাজাচ্ছেন, এইখানে প্রপার্টি গুলা কি কি আছে এখানে আমরা আলোচনা করেছিলাম, তাই না? প্রপার্টি গুলা কি কি আছে? আমার ভ্যারিয়েবল, আমার ফাংশনস, এগুলো হচ্ছে আমার প্রপার্টিস। এই প্রপার্টি গুলাকে যে আপনি সাজাচ্ছেন, ধরেন এখন এই সাজানোটা আপনার সাজানোর পরে আপনার ডেভেলপারদের আপনি বলে দিবেন যে এই এই জিনিসগুলো আমি সাজিয়েছি, তোমরা এই সাজানো জিনিসগুলা দিয়ে তোমরা কাজ করবে। বুঝতে পারছেন? যেমন আপনি এখানে একটা অ্যাট্রিবিউটস নিছেন, এই অ্যাট্রিবিউটস নিছেন, আপনি ফাংশনস নিছেন, এটা তাদেরকে বলে দিতে হবে আমি এখানে যে ফাংশনটা নিয়ে কাজ করছি তোমাকে হুবহু ওই ফাংশন নিয়ে কাজ করতে হবে।
আমি যেই অ্যাট্রিবিউটস গুলা তোমাকে সিলেক্ট করে দিছি, সো তুমি ওই অ্যাট্রিবিউটস গুলা নিয়ে কাজ করতে হবে। এই টোটাল জিনিসটাই হলো বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। এটাই মানে এটা হচ্ছে টোটাল আপনার রিকোয়ারমেন্টস এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার রিসোর্স। ঠিক জি আছে স্যার, মানে মোটামুটি আমি আমার কাজের যে প্ল্যানটা হবে, প্রাইমারি প্ল্যান, এবং মানে আমার যে মানে কোন কোন স্পেসিফিক কিছু জিনিস আমি দিয়ে দিব, সেটার উপরে আসলে এটারে এক্সটেনশন করা হবে, এই না ব্যাপারটা? এরকমই কাছাকাছি এরকমই। যেমন এখন আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এইটার জন্য বেসিক্যালি অ্যাবস্ট্রাকশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা এই যে ক্লাস তৈরি করছি না, এই অ্যাবস্ট্রাকশনের জন্য একটা ক্লাস তৈরি করতে হবে। এই অ্যাবস্ট্রাকশনের জন্য জাস্ট সিম্পল আমরা একটা ক্লাস তৈরি করব। সবকিছু এরকমই, মানে এখানে কিন্তু নতুন কোনো কিছু না, মানে পুরোনো জিনিসই। সেটা হলো কি ক্লাস তৈরি করতে হবে, তবে ওই ক্লাসটা হবে একটু ডিফারেন্ট, সচরাচর এই ক্লাসের মতো ডিফারেন্ট একটু ক্লাস হবে। দেখেন সিম্পল, সেটা হলো আমি জাস্ট এখানে লিখলাম ক্লাস। ধরেন আমি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করব, মানে স্টুডেন্ট মডিউল তৈরি করব, স্টুডেন্টের মডিউল তৈরি করব। সো জাস্ট আমি সিম্পল ভাবে করব। সো ক্লাস স্টুডেন্ট, এন্ড এখানে প্যারামিটার দিলাম, তারপর ইন্টেন্ডেশন দিয়ে আমি এখানে ধরেন আপাতত পাস লিখি গেলাম। জাস্ট এইখানে আপনাকে এই অ্যাবস্ট্রাকশনটাকে তৈরি করার জন্য আপনাকে একটা মডিউল ইমপ্লিমেন্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সেটা হলো এবিসি ক্লাস। দেখেন ফ্রম এবিসি, এই এবিসি মানে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইম্পোর্ট এবিসি, এন্ড আরেকটা জিনিস লাগবে অ্যাবস্ট্রাক্ট মেথড। এইটা জাস্ট এই দুইটা জিনিস। ফ্রম এবিসি মানে আমরা এবিসি ফাইল থেকে, এই এবিসি ফাইল থেকে আমরা ইম্পোর্ট করছি, মানে ক্লাসকে কল করছি। যেমন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপলস হচ্ছে এই টোটাল ফাইলটা। এই ফাইলের মধ্যে একটা ক্লাস আছে, নাম হচ্ছে স্টুডেন্ট। সেম ভাবে এরকম এবিসি একটা ফাইল আছে, যে ফাইলের ভিতরে একটা ক্লাস আছে এবিসি। ওই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে অ্যাবস্ট্রাক্ট মেথড, আমি জাস্ট এই ফাংশনটাকে কল করছি। ঠিক আছে, ফাইন। এবার আমরা কি করব, এই প্যারামিটারের মধ্যে এই এবিসি কে দিয়ে দিব। কেন? তাইলে সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য তৈরি হবে। আই মিন এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বানানোর জন্য আমরা এই এবিসি কে নিয়ে আসছি। কেন সেটা আমি বলতেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন একটা ক্লাস যেখানে আমি জাস্ট আমার রিকোয়ারমেন্টস গুলা দিব। রিকোয়ারমেন্টসটা কি, যে আমার ক্লায়েন্ট কি কি চাইছে, যাতে আমি ওই রিকোয়ারমেন্টস এখানে তুলে দিব। এরপরে ডেভেলপাররা কি করবে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী এটাকে আরো আপডেট করবে, আরো নতুন নতুন এর মধ্যে লজিক দিবে। ঠিক আছে, তো আমি রিকোয়ারমেন্টস এর জন্য এখানে কি করব জানেন, শুধুমাত্র ফাংশন লিখে ফাংশনের একটা নেম দিব। দেখেন ডিফাইন, আমরা তো ফাংশন নিছি অলরেডি, তাই না? স্টুডেন্টের জন্য আমরা কি কি নিতে পারি, এটা একটু আমরা একটু আগে কমেন্ট করে আমরা এখানে একটু লিখে নিই ডকুমেন্টেশন। যেমন আমরা স্টুডেন্টের জন্য নেম নিব, আর কি নিব, ধরেন ডিপার্টমেন্ট। জাস্ট এই দুইটা নিব, এখন আর এর চেয়ে বেশি আমরা নিব। ফাইন। সো এই নেম এবং ডিপার্টমেন্টের জন্য আমার কাস্টমার আমার যে মানে ইয়ে চাইছে, ক্লায়েন্ট, ধরেন তার রিকোয়ারমেন্টস হচ্ছে স্টুডেন্টের মধ্যে শুধু নেম আর ডিপার্টমেন্ট থাকলেই হবে, বাকিগুলা দরকার। বা আমি হয়তো, সে হয়তো এত কিছু জানে না, আমি তাকে ওই ডিজাইনটা করে দিচ্ছি। সে আমাকে বললো যে আমার স্টুডেন্টের ইনফরমেশন লাগবে, স্টুডেন্টের যাবতীয় যত কিছু আছে সব অটোমেশন হতে হবে। ফাইন, তাহলে এটার জন্য আমি জাস্ট এখন নেম এন্ড ডিপার্টমেন্ট এই দুইটা জিনিস আমি সিম্পল। ঠিক আছে, আপাতত আরো অনেক কিছু তো লাগে, আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখানে দুইটা জিনিস নিছি। সো এখানে আমরা বললাম ডিফাইন নেম, এন্ড শুধু নেম হবে না, এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে নেমটাকে আমি ডেটাবেজে সেট করার জন্য একটা লাগবে হচ্ছে সেট নেম, আরেকটা হচ্ছে ডেটাবেস থেকে কল করে নিয়ে আসার জন্য আরেকটা ফাংশন লাগবে, যেটা হচ্ছে গেট নেম। সো আমি এখানে প্রথমে যেটা লিখবো, গেট নেম, জাস্ট গেট নেম, এন্ড এখানে আমি লিখবো self, সেলফ, কারণ এটা আমাদের লিখতেই হবে, প্রত্যেকটা ক্লাসে এটা আমাদের লিখতেই হবে। প্যারামিটার ইয়া দিলাম, এখানে লিখবো পাস। এই জাস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এর চেয়ে আর বেশি কিছু করা হয় না, জাস্ট ফাংশন লিখতে হবে, ফাংশনে নেমটা লিখতে হবে, আর নিচে আমরা পাস লিখে দিব। কারণ এর কোনো লজিক বা বডি, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে কোনো প্রকার লজিক লেখা হয় না, শুধু সিগনেচার, মানে এই যে ফাংশন নেম, এটাই বলা হয় সিগনেচার, জাস্ট ফাংশন নেম। ঠিক আছে, আর বাকি জিনিসগুলা পাস।
মানে হলো এই লজিকটুকু আমাকে আমি অন্য ডেভেলপারকে দেব, তুমি ভাই এটার জন্য কি করা লাগবে তুমি সেটা নিবে। বুঝতে পারছেন? এটা জাস্ট আমি ডেভেলপারকে বলে দিচ্ছি আমি যে নামটা দিছি তুমি সেই নামটাই ইউজ করবা এবং এর ভিতরে যে লজিকটা লাগে সেটা তুমি লিখবা। এখন কথা হচ্ছে এটা আমি তাকে কেন ফিক্সড করে দিচ্ছি সেটা আমি বলবো। সো লাইক আগে আমি ফাংশন গুলো লিখে নেই, তারপর আমি বলতেছি। তারপর আমি লিখবো ডিফাইন সেট আন্ডারস্কোর নেম। আচ্ছা, এটা হলো কি ডেটাবেস থেকে ভ্যালুটা নিয়ে আসার জন্য। তাহলে নিয়ে আসার জন্য কিন্তু আমার কোনো ভ্যালু সেট করা লাগবে না বা কোনো ভ্যারিয়েবল দেওয়া লাগবে না যেটা আমার ভ্যালুটা নিয়ে যাবে। আমি এটা দেখে কি করব, জাস্ট ভ্যালুটাকে ফেচ করে নিয়ে আসবো। তাহলে তো আমার জাস্ট এখান থেকে আমার কোনো ভ্যারিয়েবল না দিলেই চলে। কিন্তু সেট নেমের মধ্যে যেহেতু আমি ডেটাবেসে আমার নামটা পাঠাবো, সো এটার জন্য আমার একটা ভ্যারিয়েবল লাগবে। এই জন্য আমরা এখানে সেলফের পাশাপাশি এখানে একটা ইয়ে দিয়ে দেবো যে নেম, দেন পাস। এইটাই জাস্ট এই মানে একটা ভ্যারিয়েবলের জন্য, এরকম একটা ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউটের জন্য আমরা জাস্ট এরকম দুইটা ফাংশন ইউজ করি, গেট নেম, সেট নেম। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন মতো, মানে একটা ব্যাপার আছে আপনার প্রয়োজনটা কি, সেই প্রয়োজন মতো এখানে ফাংশন গুলো তৈরি করতে হবে আপনাকে, জাস্ট প্রয়োজন মতো। আচ্ছা, তারপরে ডিফাইন আমরা বলবো হচ্ছে এবার গেট ডিপার্টমেন্ট সেলফ, দেন এখান থেকে আমরা ইন্টেন্ডেশন দিয়ে বললাম সেম ভাবে পাস। হ্যাঁ, এখানে আমরা আবার লিখলাম ডিফাইন সেট ডিপার্টমেন্ট, এখানে আমরা বললাম সেলফ, এন্ড এখানে আমরা বললাম ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট সেটা আমরা তাকে পাঠাবো, বাস, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না। স্যার পাস কিওয়ার্ডটা একটু বুঝায় বললে। পাস মানে হলো কি যে এই ইন্টেন্ডেশনের পরে আমি কোনো লজিক লিখবো না, আমি জাস্ট এই নেমটাই পাস করব। বুঝতে পারছেন? আমি বলি কুইজ প্রতিযোগিতায় যখন আপনাকে কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনটা যদি আপনার কোনো আইডিয়া না থাকে আপনি কি বলেন, পাস, মানে এটা আমি জানি না, এটা আমি এরপর আর জানি না, এটা হচ্ছে পাস করে দেন, এরকম না ব্যাপারটা? স্যার ঠিক আছে। এই আর কি। তো আমরা এটাকে পাস করে দিচ্ছি যে এরপর আমি আর কিছু করবো না, আমি জাস্ট এখান থেকে নেম দিয়ে দিছি, আমি পাস করে দিচ্ছি। আচ্ছা, এখন এই অ্যাবস্ট্রাক্ট মেথড দেখেন সবগুলার ইউজ হয়েছে, শুধু এটা বাদ আছে। এইটা কেন আমরা নিব? আচ্ছা, এটা কেন নিব সেটা হলো এই গেট নেম সেট নেম এই দুইটা জিনিস যে মাস্ট বি, মানে তাকে আমি বাধ্য করব এই দুইটা ফাংশন তোমাকে নেওয়ার জন্য, না হলে এটা মানে এরর দেখাবে। কথা হলো কেন বাধ্য করব। আচ্ছা, ধরেন একটা সিস্টেম যখন ডেভেলপমেন্ট করা হয়, একটা সফটওয়্যার যখন তৈরি করা হয়, তখন আপনি হয় এটাকে সিঙ্গেল করছেন, না হলে মানে আরো আপনার সাথে কি আরো 2-4 জন ডেভেলপার থাকবে। যখন বড় কোনো সিস্টেম ডেভেলপ করা হয় তখন কিন্তু আরো 2-4 জন ডেভেলপার আসলে রাখাই হয়। একটা সফটওয়্যার কিন্তু একটা ভালো মানের সফটওয়্যার একজন ডেভেলপার কাজ করে না, কখনোই না। ঠিক আছে, একটু ভালো ডিমান্ডেবল, ভালো মানে কি বলা যায় বাজেটের সফটওয়্যার গুলোর মধ্যে মাল্টিপল ডেভেলপার কাজ করে। এখন ধরেন আপনি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলেন, ডেভেলপারকে বললেন ওই, বা আপনি স্টুডেন্ট ক্লাসটা তৈরি করেন নাই, আপনার 2 জন ডেভেলপার আছে, আপনি বললেন যে তোমরা 2 জনই স্টুডেন্ট ক্লাস থেকে মানে অ্যাট্রিবিউট তৈরি করে ফাংশন তৈরি করে ভ্যালুগুলোকে ফেচ করে নিয়ে আসো, পরে এটা আরেকজনকে দিয়ে দিল। সে কি করলো, তারা 2 জন, তো 2 জনের মধ্যে ধরে নেন কেউ লিখলো গেট স্টুডেন্ট নেম, আবার কেউ লিখলো গেট নেম, ধরেন সেম কাজই করলো, ধরেন এই যে সেম কাজই করলো, কিন্তু কেউ একজন ফাংশন লিখলো গেট স্টুডেন্ট নেম, আরেকজন লিখলো গেট নেম। এখন পরবর্তীতে যে ডেভেলপার আছে সে যখন এটাকে কল করবে অন্য একটা কাজের জন্য, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কেন আমরা তৈরি করছি, আমরা যাতে এই ফাংশন গুলা বারবার তৈরি না করতে হয়, আমরা যাতে একটা ফাংশন তৈরি করব এবং সেটা দিয়ে আমরা হচ্ছে বাকিগুলার মধ্যে ইমপ্লিমেন্ট করব, বাকিগুলা থেকে আমরা ভ্যালু তুলে নিয়ে আসবো এইভাবে, বা ভ্যালু সেট করে দিব, বা অন্যান্য কাজগুলা করব, আমরা যাই করি না কেন, কিন্তু আমরা সেকেন্ড টাইম এই ফাংশনটাকে তৈরি করব না। ঠিক আছে, এটাই কি ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল উদ্দেশ্য। আমরা একটা অবজেক্ট তৈরি করব, সেটাকে রিইউজ করব। আচ্ছা, এখন 2 জন ডেভেলপার সেম ফাংশন সেম কাজ করবে, সেও স্টুডেন্টের নেম তুলে নিয়ে আসবে, এও স্টুডেন্টের নেম তুলে নিয়ে আসবে, বাট 2 জন কি করলো 2 রকম নাম দিছে। এখন 2 জন 2 রকম নাম দেওয়ার কারণে কনফিউশন তৈরি হয়ে যাবে। আরেকজন যে ডেভেলপার আছে সে কি করবে, সে দেখা যাবে এখান থেকে এই গেট স্টুডেন্ট নেম কল করলো, গেট নেম কল করলো, সে দেখলো যে দুইটা ইমপ্লিমেন্ট করার পর আমার সেম কাজ করতেছে, তাহলে আমার কি হয়ে গেল ব্যাপারটা, আমার একটা রং কনসেপ্ট হয়ে গেল না।
আমার কাজটা রং হয়ে গেল না, কারণ আমি একই জিনিস দুইবার ইমপ্লিমেন্ট করছি, তাহলে এটা তো দরকার নাই আমার। কিন্তু সে কিন্তু দেখলে বুঝবে না যে গেট নেম, আচ্ছা এটা মনে হয় অন্য কোনো ফাংশন, গেট স্টুডেন্ট নেম এটা মনে হয় অন্য আরেকটা ফাংশন। একই ফাংশন যে দুইজন দুইভাবে লিখে বসে আছে, সে তো আর এটা বুঝবে না। ঠিক আছে, তো এই ধরনের মিসকনসেপ্ট যাতে না হয় সেই জন্য আমরা এখান থেকে এই ফাংশন গুলাকে বলে দেব যে যেই তুমি আর্কিটেকচার, মূলত যিনি সফটওয়্যার আর্কিটেকচার করবে, মানে যে এটাকে ডিজাইন করবে সফটওয়্যারটাকে, সে কি করবে, এরকম নেম ফাংশন গুলা, এই ফাংশন গুলা বা আমরা যেটাকে বলছি সিগনেচারটা ফিক্সড করে দিবে যে স্টুডেন্ট ক্লাস যেটা হবে, স্টুডেন্ট ক্লাসের ফাংশন গুলো এটাই হবে ফাংশন নেমটা, এর বাইরে কোনো ফাংশন নেম হবে না। তুমি বাবা যখন এটাকে নিবা তখন তুমি এই নাম দিয়েই নিবা, তখন এটাকে আমরা তাকে বাধ্য করে দেব যে হ্যাঁ তুমি নাম নিলে এই নামটাই নিতে হবে, মিস কনসেপ্ট নেওয়া যাবে না বা আন্দাজে কোনো নাম নেওয়া যাবে না। ঠিক আছে, তো ধরেন আমরা এখানে আমাদের এই যে আর্কিটেকচার আছে, সে বলে দিল যে গেট নেম নিতে হবে, যদিও স্পেসিফিক হওয়া উচিত আরো, যেমন গেট স্টুডেন্ট নেম, এটা দেখলে একটা লোক আসলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা স্টুডেন্টের জন্য তৈরি করা হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে আমরা যদি আবার বলে দিই স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এখন দেখেন আরো স্পেসিফিক হয়ে গেল, তাই না? এবং এই স্পেসিফিক্যালি জন্য আপনার কি করতে হবে, নেমিং কনভেনশন গুলো এমন ভাবে দিতে হবে যাতে একজন লোক এই ফাংশনটা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ এই ফাংশনটা মনে হয় এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এবার আমরা বাধ্যতামূলক করার জন্য যে জিনিসটা ব্যবহার করব, এটাকে মূলত বলা হচ্ছে মেটা ট্যাগ। যেমন এখানে এটা দিবেন অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং দেখেন আপনি যখন এই ফাংশনটা নেমটা জেনারেট, মানে এই ফাংশন নেমটা যদি আপনি না নেন অন্য ক্লাসের মধ্যে, তখন সে এটাকে এরর দিবে। আচ্ছা আমরা দেখতেছি, সমস্যা নাই। চলে কি আমরা এখান থেকে বললাম অ্যাবস্ট্রাক্ট মেথড, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মেথড, এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, ফাইন। তো এখন আমাদের কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু আমরা কোনো প্রকার কনস্ট্রাক্টর নেই নিচে, কি কোনো প্রকার লজিক লিখি নেই নিচে, কি দেখি না, এটাই মূলত অ্যাবস্ট্রাকশন ক্লাস। এই অ্যাবস্ট্রাকশন ক্লাসের চেহারাটা এরকম, কিন্তু সিম্পল, কিন্তু এটা কিন্তু কঠিন না। আই মিন মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সিম্পল, আমি জাস্ট নেম গুলোকে লিখে দিলাম। আচ্ছা, তবে এই কাজটা যিনি করে উনি কিন্তু অনেক মোস্ট সিনিয়র হয়, মানে মোস্ট সিনিয়র পারসন হয় যার সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে নলেজ থাকে। ঠিক আছে, জুনিয়র ডেভেলপাররা এটা দিয়ে কিন্তু কাজ করে। আচ্ছা গেল, সো এবার আমি এই ক্লাস তৈরি করছি, আমার অ্যাবস্ট্রাকশন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এটার বিষয়ে কি আপনাদের আইডিয়া বা কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, সবার? আমার মনে হয় ক্লিয়ার। বাকিদের? জি স্যার। জি স্যার, এইটুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা স্যার এবার এটা তো মূলত আসলে নিয়মটাই এইরকম লিখতে হবে, নিয়মটাই এইরকম, এখানে তো আসলে আমার না, চাওয়ার ঠিক কিছু আছে। নাই। আপনার এখানে একটা ব্যাপার আছে, আপনার নিয়ম যেটাই হোক না কেন, তো নিয়মটা কেন তৈরি হয়েছে সেটা আপনাকে জানতে হবে না। আপনাকে জোর করে তার মানে বিষ খাওয়ালে আপনি বিষ খাবেন না। ঠিক আছে, না সেটা ঠিক আছে। এই আর কি। আচ্ছা, সো অ্যাবস্ট্রাকশন গেল। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, আমরা এই স্টুডেন্ট অ্যাবস্ট্রাকশন ক্লাসটা তো তৈরি করলাম, এখন এটার ইউজ কেসটা কি, এটা তো আমরা জাস্ট লিখছি, এখন এটা অন্য জায়গায় কিভাবে ব্যবহার করব। আচ্ছা, সেই ব্যবহার করার সাথে সাথে আমাদের ইনহেরিটেন্সটাও আমরা কমপ্লিট করব এইটা, ঠিক আছে? আচ্ছা, সো এইটার জন্য আমরা এখানে এই স্টুডেন্টটাকে, এইটার তো এই আরেকটা বিষয় বলে রাখি, অ্যাবস্ট্রাকশন ক্লাসের কিন্তু কোনো অবজেক্ট তৈরি হয় না, বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাকশন ক্লাসের কোনো অবজেক্ট তৈরি, আমরা এখানে যেরকম অবজেক্ট তৈরি করছিলাম ক্লাসের, এই যে স্টুডেন্ট ক্লাসে যেভাবে অবজেক্ট তৈরি করছিলাম, অ্যাবস্ট্রাকশন ক্লাসে কিন্তু এরকম কোনো অবজেক্ট তৈরি হয় না। তার কাজই হচ্ছে অন্য একটা ক্লাসকে সে হেল্প করবে এই প্রপার্টি গুলাকে সেট করার জন্য। প্রপার্টি মানে এই ফাংশন গুলা, আর ফাংশন সেট করলে আপনি অ্যাট্রিবিউটও সেম নামেই হবে, রাইট? অ্যাট্রিবিউটটা ডিফারেন্ট হবে না, অ্যাট্রিবিউটটাও সেম নামে হবে, এই আর কি। সো তার মানে ফাংশন আর অ্যাট্রিবিউট গুলাকে সেট করার জন্যই অ্যাবস্ট্রাকশন ক্লাস, ডিফারেন্ট আর অন্য কোনো কাজ তার নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এবার আমরা একটা স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন, এটা তো জাস্ট আমরা স্টুডেন্টের ক্লাস তৈরি করছি, আর্কিটেকচার ক্লাস তৈরি করছি, কিন্তু এটার ভিতরে তো আসলে কোনো লজিক নাই, সেটা আসলে কি বলা যায়, এটা ওয়ান কাইন্ড অফ প্যারালাইজড ক্লাস,
প্যারালাইজড, কারণ সে কোনো লজিক দিতে পারবে না, সে আপনাকে কোনো ডেটা দিতে পারবে না, সে কিছুই দিতে পারবে না। তার কাজই হয়েছে সে শুধু বলবে যে ভাই আমি স্টিল আছি, আমাকে দেখে নেন। ধরে নেন আপনি এমন একটা জিনিস তৈরি করে দিলেন, সেটা দেখে দেখে অন্যরা কাজ করবে, এটা জাস্ট একটা শো পিস হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তবে হ্যাঁ এর কিন্তু গুরুত্ব আছে, আসলে গুরুত্বহীন না। সো ফাইন, এবার আমরা কি করব, আমরা ইনহেরিটেন্সটাও দেখবো। আগে আমরা প্র্যাকটিক্যাল দেখবো, তারপর ইনহেরিটেন্স কেন করা হয়েছে সেটা আমরা বুঝবো। সো এটার জন্য আমরা একটা ক্লাস নিলাম, বললাম স্টুডেন্ট IMPL, স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে হলো যে এই স্টুডেন্ট ক্লাসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। কেন? আমরা যাতে এর ফাংশন টাংশন এগুলা যাতে আমরা রিইউজ করতে পারি। এটা একটা মডেল ক্লাস হবে বেসিক্যালি। স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন যেটা, এটা একটা মডেল ক্লাস তৈরি হবে। মডেল, যেমন ধরেন মডেল সিটি হয়। মডেল সিটি মানে কি? এর ভিতরে যাবতীয় সকল সুযোগ সুবিধা আছে, একদম সবকিছু সুযোগ সুবিধা আছে। সো এই স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন এই ক্লাসটাও হবে একটা মডেল ক্লাস, যার ভিতরে স্টুডেন্টের ইনফরমেশন পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু থাকবে এখানে। এখন দেখেন, আমি যদি এটা করতে যাই তাহলে আমার এই স্টুডেন্ট ক্লাসটাকে এই ব্র্যাকেটের ভিতরে তুলে দিতে হবে। দেখেন, এই যে এখানে যেভাবে স্টুডেন্ট নামটা লেখা আছে, সো এখানে আপনি স্টুডেন্ট নামটাকে পুরোপুরি ওইভাবে তুলে দিতে হবে, স্টুডেন্ট এই প্যারামিটারের ভিতরে। সো এই ফর্মুলাটা যেটা আমরা এখানে করছি, এটাই মূলত ইনহেরিটেন্স। এখন আমরা পরে বুঝি ইনহেরিটেন্স কি করবে, বাট তার আগে আমরা কিছু কাজ করি। হ্যাঁ, সো কাজ করব কি, দেখেন আমি এখানে আপাতত 5 লিখলাম। আমরা 5 লিখলাম। এই ক্লাসে আমাদের কিচ্ছু নেওয়ার দরকার নেই, কিছুই নেব না, ঠিক আছে? আচ্ছা, কেন? এটা বোঝার জন্য যে আমি যদি এখানে স্টুডেন্ট এই ক্লাসটাকে এখানে ইমপ্লিমেন্ট করি, তার ফাংশন গুলা যে আমার এখানে লাগবে 100%, এটা ছাড়া হবে না, ওইটা বোঝার জন্য। কারণ এটা তৈরি করার পরে যখন আমরা এটা একটা অবজেক্ট তৈরি করবো, তখন দেখবেন একটা এরর আসবে। সো আমি এটাকে আগে ক্লাসটাকে রান করব। এবার ধরেন আমি লিখলাম স্টুডেন্ট, একটা অবজেক্ট তৈরি করব, স্টুডেন্ট IMPL স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন অবজেক্ট তৈরি করলাম। এই যে দেখেন, সে আমাকে একটা এরর দিচ্ছে, বলতেছে কি, can't instantiate abstract class student implementation with abstract methods get student department, get student name, set student department, set student, তাই না? দেখেন তো সে কি বলছে, বেসিক্যালি এই ফাংশন গুলোকে এখানে লিখতেই হবে, না হলে এটা সে কাজ করতে দিবে না। এটা রিকোয়ারমেন্টস 100% লাগবে ফর যে আইন, ঠিক আছে? তাইলে এখন কি করতে হবে, আমাকে এই ফাংশন গুলোকে নিয়ে আসতে হবে, তাহলে একমাত্র এটা কাজ করবে। তাইলে আমি একটা কাজ করি, এখন এই ফাংশন গুলোকে আমরা নিয়ে আসি। এন্ড ওয়ান মোর থিং হচ্ছে, আপনি যদি এই ট্যাগ না দেন তাহলে কিন্তু সেটাকে সে ফোর্স করবে না, বাধ্যতামূলক করবে না। যেমন আমি দেখাবো এখনই, সমস্যা নেই। তো এখন 5টাকে আমরা কেটে আমরা এখানে এটাকে লিখে দিলাম। এবার আসেন আমি এটাকে, একটা মিনিট, এখান থেকে এইটাকে সরায় ফেলতে হবে। সাবস্ট্রাক্ট মেথড, চারটা জিনিস আমরা এখান থেকে সরাই দিলাম। চারটাই তো, তাই না? এখন সেটাকে আমরা রান করলাম। এখন দেখেন, এখন কিন্তু কোনো প্রবলেম না, দেখছেন? এখন কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনি যদি একটাও বাদ দেন, ধরুন আমি এটাকে কমেন্ট করে দিলাম, এখন যদি আপনি একটাও বাদ দেন তাহলে সে একটার জন্য আপনাকে বলবে যে এটা মানে এটা করতেই হবে, এটাকে ইউজ করতেই হবে। যেমন এখান থেকে যদি এখন আমি অ্যাবস্ট্রাক্টটাকে কমেন্ট করে দিলাম, দেখেন স্টুডেন্ট ডিপার্টমেন্ট, সো আমি রান করলাম। এখন দেখেন তো এটা এখানে কিন্তু নাই, তাই না, কমেন্ট করা, কিন্তু এটার জন্য কোনো প্রবলেম হবে না। তার মানে আপনার এটাকে বাধ্যতামূলক করতে হলে এই ট্যাগটাকে ইউজ করতেই হবে। সো আমি এটাকে আগের মতো করে দিলাম, এন্ড এটাকে আমি আবার আনকমেন্ট করে দিলাম। এবার ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তো দেখেন এখন এবার আমি কি করব, বেসিক্যালি এখানে আমার এটা বলছিলাম যে এটা আমার মডেল ক্লাস হবে, তাই না? তো মডেল ক্লাসের জন্য আমার কি কি লাগবে, এখানে অ্যাট্রিবিউটস লাগবে, আর এর ভিতরে লজিকটুকু লাগবে। এই ফাংশনটা কি কাজ করবে সেটা আমাকে তাকে বলে দিতে হবে। তো এবার আমার অ্যাট্রিবিউটের দিকে নজর দিতে হবে যে আমার এখানে কি কি অ্যাট্রিবিউট লাগবে। স্টুডেন্ট নেম, তার মানে আমার স্টুডেন্ট নেম লাগবে। স্টুডেন্ট ডিপার্টমেন্ট, তার মানে আমার ডিপার্টমেন্ট লাগবে। সো এবার আমরা তাহলে করি, এটাকে তৈরি করি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, গত ক্লাসে আমরা দেখছি আমরা এইখানে অ্যাট্রিবিউট তৈরি করছি, তাই না? এবং এটাকে পরে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে নিছি। কনস্ট্রাক্টরের ভিতরে নিয়ে আমরা নেম এবং নেম, ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট ভ্যালুগুলোকে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করছি, ইনিশিয়ালাইজ করছি। এর মধ্যে ভ্যালু বাইরে থেকে দেওয়ার জন্য আমরা এগুলাকে ইনিশিয়ালাইজ করছি।
সো এইখানে একটা বিষয় আছে পাইথনে, এই গ্লোবাল ভেরিয়েবল গুলা এইখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই যদি সেটা কনস্ট্রাক্টরের ভিতরে থাকে। কনস্ট্রাক্টরের ভিতরে যদি এই দুইটা ভ্যালু থাকে তাহলে এখানে যেভাবে আমরা ডিক্লেয়ার করছি এরকম ডিক্লেয়ারের সমান হবে এটা। এইটাকে এইখানে যদি আমরা নেম গুলো লিখে দেই তাহলে এখানে আর লেখা লাগে না। দেখেন আমরা করি। সো এখানে আমরা বললাম ডিফাইন ইনিশিয়ালাইজেশন সেলফ এন্ড এখানে আমার নেম ডিপার্টমেন্ট, তারপর আমরা এখান থেকে সেলফ ডট নেম, আচ্ছা এখানে তো স্টুডেন্ট নেম দাও, আমরা স্টুডেন্ট নেম নেম সেলফ ডট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি নিলাম, নেম ডিপার্টমেন্ট। দেখেন আমরা অ্যাট্রিবিউট গুলা পেয়ে যাবো ওটার মতো। সো আগে আমরা এটাকে ইয়ে করি, এই যে রান করলাম। এবার দেখেন স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন, ও এখানে তো ওই যে কনস্ট্রাক্টরের প্যারামিটার দিতে হবে, প্যারামিটার আর্গুমেন্টস দিতে হবে, এই যে নেম এন্ড ডিপার্টমেন্ট। সো আমি এখানে ধর দিলাম হচ্ছে সুবিন, এন্ড আমরা এখান থেকে বললাম হচ্ছে ধরেন সিএসসি, রান করলাম। এখন স্টুডেন্ট ডট ট্যাব প্রেস করেন, এই যে দেখেন স্টুডেন্ট, সরি এই যে স্টুডেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট নেম, দেখছেন চলে আসছে না? সো তার মানে আপনাকে এটাকে এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, এখানে এটাকে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। কনস্ট্রাক্টরের ভিতরে ডিক্লেয়ার করলে অটোমেটিক্যালি এটা ডিক্লারেশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা কি করব, এবার আমরা এই ফাংশন টুকুর মধ্যে লজিক গুলা পাস করব যে এখানে অ্যাকচুয়ালি ফাংশনটার কাজটা কি হবে। সো আমি এখানে যেটা করব, এখন এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে মূলত গেট স্টুডেন্ট নেম, মানে আমি এখান থেকে মূলত স্টুডেন্ট নেমটাকে রিটার্ন করব, কারণ আমি এই ফাংশন দিয়ে স্টুডেন্টের নেমটা ফেচ করে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো ডেটাবেস থেকে। সো আমি এখান থেকে বললাম রিটার্ন সেলফ ডট স্টুডেন্ট নেম, তারপরে এখানে কি করব, আমরা স্টুডেন্ট নেমটাকে সেট করব, তাই না? সো সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে জাস্ট এটা দিলেই হবে, এই যে সেম, জাস্ট এখানে আপনাকে এটা করতে হবে। আবার সেম ভাবে এখানে আপনাকে এই সেলফ ডট স্টুডেন্ট ডিপার্টমেন্ট রিটার্ন করতে হবে আপনাকে, ঠিক আছে? আর এখানে আপনাকে ডিপার্টমেন্টটাকে আবার সেট করে দিতে হবে, জাস্ট এইটুকুই কাজ। এই ফাংশনটুকু কাজ হচ্ছে এতটুকু, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এবার আমরা এটাকে রান করি, স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশনটাকে রান করি। তো স্টুডেন্ট ডট গেট নেম, তাই না? স্টুডেন্ট নেম, তারপরে আমাদের কি স্টুডেন্ট ডট গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, যেটা রান করলাম, এই যে আমরা রান করলাম, দেখেন আমাদের ভ্যালু চলে আসছে সুবিন সিএসসি। একটা স্ট্রাকচার, মানে সম্পূর্ণ একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আমরা তৈরি করে ফেলছি। দেখেন সম্পূর্ণ একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তৈরি করেছি। এখন ক্লাসটা দেখতে অনেক ভালো লাগতেছে না? অনেক সাজানো গোছানো কাজটা একদম। জি স্যার, এটা একটা ক্লিন কোড, জি স্যার, মানে অনেক কোডকে মূলত বলে ক্লিন গোছানো পরিষ্কার। একদম পরিষ্কার কোড, তাই না? আপনি দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে হইছে কি। বাট গত ক্লাসটা ছিল কি, স্যাবরা, একটা স্যাবরা ক্লাস, যেটার মধ্যে দেখলে মাথা ঘুরাবে, কি করছে কিছুই বুঝতেছি না, তাই না? এটাই হলো কথা, মানে এক্সপার্টিজমটা কোথায় আপনার অ্যাকচুয়ালি। আপনার কিন্তু কোড সবাই করতে পারে, বাট মূলত সেই বেস্ট প্রোগ্রামার যার কোড দেখে একটা লোক বুঝতে পারবে সেখানে কি করছে। আচ্ছা ফাইন। সো এগুলো হচ্ছে সব আসলে আপনার এক্সপেরিয়েন্স, আই মিন আপনি কাজ করতে করতে এক সময় দেখবেন আপনার এই এক্সপেরিয়েন্সটা হয়ে যাবে সব। আচ্ছা ফাইন, এখন আমরা এখান থেকে মূলত কি করলাম, এবার আমরা এখান থেকে স্টুডেন্টের ইনফরমেশন গুলা নিয়ে আসছি। এবার আমরা ইনহেরিটেন্স বুঝবো। ইনহেরিটেন্সটা কি? ইনহেরিটেন্স হলো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলাকে রিইউজ করার জন্য আমরা ইনহেরিটেন্স করি। এখন আপনি বলতে পারেন ওই ক্লাসের প্রপার্টি গুলো তো এই ক্লাসে আমরা সবগুলোই দিয়েই দিছি, তাহলে আর এখানে রিইউজ করার কি হলো? বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন ক্লাসের তো অবজেক্ট তৈরি হয় না, সো আপনি এই জন্য এটাকে আসলে রিইউজ করার, ওটার জন্য আপনাকে ওইটার প্রপার্টি গুলা ইউজ করার জন্যই ওই ক্লাসটার সৃষ্টি তৈরি করা। বাট এখন আমরা পারফেক্ট একটা ইনহেরিটেন্সের এক্সাম্পল দেখবো, যেটা থেকে মূলত আমার এইটা
পারফেক্ট ভাবে বোঝা যাবে যে আমি ইনহেরিটেন্স বা প্রপার্টির রিইউজটা কিভাবে মানে করব, এই প্রপার্টি গুলোর রিইউজ কিভাবে করব। এখন ধরেন আমি একটা কাজ করব, ধরেন আমি একটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তৈরি করবো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যে ধরেন হচ্ছে তার একটা হিসাব হবে যে এই স্টুডেন্টের ক্রেডিট কত, এই স্টুডেন্টের ধরেন হচ্ছে ক্রেডিট ফিস কত, এগুলা থাকবে। তো এখন একটা স্টুডেন্টের আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে যদি আপনার এই ইনফরমেশনটুকু আনতে হয় যে এই স্টুডেন্টের ক্রেডিট কত হয়েছে, তার সেমিস্টার ফিস কত হয়েছে, সে কত টাকা জমা দিচ্ছে, তার মানে কি তার জন্য কি এই স্টুডেন্টের ইনফরমেশনটা তার দরকার না? স্টুডেন্টের নামটা কি আর তার ডিপার্টমেন্ট কোনটা, দরকার না? জি অবশ্যই। আচ্ছা, তাহলে দরকার যদি হয়ে থাকে তাহলে এটা তো আমার বারবার তৈরি করার দরকার নাই। আমি কি করব, এইটাকে ওই ক্লাসের সাথে যোগ করে দেব, যাতে করে ওই অ্যাকাউন্টস ক্লাসের সাথে যোগ করে দেব, যাতে করে তার ওই অ্যাকাউন্টস হিসাব করতে পারে এই স্টুডেন্টের ধরেন এটার যদি একটা আইডি থাকে, সে আইডি অনুযায়ী বা তার নেম আছে, তার নেম অনুযায়ী ওই অ্যাকাউন্টস এর মধ্যে কত টাকা তার বাকি আছে, কত টাকা তার এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এই ইনফরমেশন গুলা সে করবে, তৈরি করবে। তো এটার জন্য জাস্ট সে কি করবে, সেটার জন্য জাস্ট এই ক্লাসটাকে কল করবে আর এক্সট্রা যার তার যে জিনিসগুলো আছে সেটা সে যোগ করবে। এখন দেখেন আমরা এখানে কি করছি বেসিক্যালি, তাই আমরা যদি একটু বাংলা এক্সাম্পল দিতে যাই, ম্যাটারটা হচ্ছে এরকম যে ইনহেরিটেন্স হলো আপনার একটা ক্লাসের উপর আরেকটা ক্লাসের অধিকার খাটানো। অধিকার খাটানো মানে কি, যেমন আপনি আপনার বাবার কথা চিন্তা করুন, আপনার বাবার প্রপার্টি গুলার উপর আপনি এমনি গিয়া হচ্ছে কি করতে পারবেন, মাস্তানি দেখাইতে পারবেন, এই আমার বাপের এটা, ঠিক আছে। ধরেন এখন যদি ইয়ে হয়, আপনার বাবার একটা ঘর থাকে, সে ঘরের মধ্যে ধরেন আছে আপনি ঢুকতে গেছেন, কেউ আপনার বাধা দিলে কি করবেন, এইটা তো আমার বাপের, এটা নিয়ে আপনি মাস্তানি দেখাইতে পারবেন। কিন্তু এটা যদি আরেকজনের হয় তাহলে কিন্তু আপনি সেই মাস্তানিটা দেখাইতে পারবেন না, কারণ কি সেটা তো আপনারই না, আপনি আমি তো মাস্তানি। ইনহেরিটার না সেটার, সেই জন্য আমি আসলে দেখাইতে পারবো না। হ্যাঁ, এখন ধরেন এই ক্লাসটা, যে ক্লাস যেমন এখন আমি স্টুডেন্ট ক্লাসটাকে এখানে দেওয়ার জন্যই স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন কি করতে পারছে, তার প্রপার্টি গুলাকে নিয়ে আসতে পারছে, ঠিক আছে। কিন্তু আমার যদি এটাকে এখানে না দেওয়া হয় তাহলে সে এটা কাজ এটা সে করতে পারবে না, সোজা কথা। তো তার মানে হলো এই স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি যা আছে, এই স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন ক্লাস যাতে সহজে ব্যবহার করতে পারে, সেটাই হলো ইনহেরিটেন্স। আচ্ছা, তো এখন এটা আমরা একটা পারফেক্ট এক্সাম্পল দেখব। আচ্ছা ফাইন, সো এবার আমরা কি করব, আমরা এখানে একটা ক্লাস তৈরি করব, এখানে আরেকটা ক্লাস তৈরি করব। সো বললাম আমি ধরেন ক্লাস স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, এর মধ্যে এবার আমি ইনহেরিট করার জন্য কি করব, ওই স্টুডেন্টের ইমপ্লিমেন্টেশন ক্লাসটাকে নিয়ে আসবো, স্টুডেন্টের ইমপ্লিমেন্টেশন ক্লাসটাকে নিয়ে আসবো। সো স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন নিয়ে আসলাম। এখন এখানে লিখে দিলাম পাস। ধরেন এই ক্লাসের মধ্যে আমি কিছুই তৈরি করি, এই ক্লাসে আমার কিছুই নেই, আগের মতো পাস লিখে আমি ক্লাসটাকে জাস্ট কি করলাম, এমনি রেখে দিলাম, ছেড়ে দিলাম। ফাইন, আমি এবার কি করবো, স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। আচ্ছা, এত বড় নাম দেবো না, আমি অ্যাকাউন্টস লিখলাম জাস্ট, হ্যাঁ। সো লিখলাম স্টুডেন্ট অ্যাকাউন্ট এন্ড দেখেন আমি এটাকে রান করি, দেখেন তো সে আমাকে কি বলছে, নেম এন্ড ডিপার্টমেন্ট লাগবে। আমি কি এখানে কোনো কনস্ট্রাক্টর তৈরি করছি? আমি কিন্তু কোনো কনস্ট্রাক্টর তৈরি করিনি। তাহলে এখানে কোত্থেকে চাচ্ছে এটা, ওই যে আমি স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে নেম এন্ড ডিপার্টমেন্ট দিয়ে আসছি। সো এখন ধরেন আপনি এরকম হলো, আপনার বাবা আপনাকে বলে গেল, আমি যদি তোমাকে বাড়ির দায়িত্ব দিয়ে যাই, দেখো বাড়িতে ঢুকতে গেলে কিন্তু পাবলিককে জিজ্ঞেস করবো আপনি কোথায় যাচ্ছেন, কারণ আপনার সেই ক্ষমতা আছে, কারণ আপনার বাবার বিল্ডিং এটা, কারণ আপনি গিয়ে বলতে পারবেন এই তারা কোথায় যাচ্ছেন, ঠিক আছে, আমার অনুমতি নিয়ে যাইতে হবে। কারণ কি আপনার বাবার ছেলে আপনি, তো ওইটার মধ্যে আপনার মাস্তানি করার ক্ষমতা আছে। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট তো সেম, সে বলতেছে আমাকে ব্যবহার করতে হলে তোমার নেম এবং ডিপার্টমেন্ট দুইটা দিয়ে যাইতে হবে, তাহলে তুমি যেতে পারবে না, ঠিক আছে। এবার আসেন আপনি এর মধ্যে দেন, ধরেন আপনি দিলেন এখানে হচ্ছে যে ধরেন তুষার,
এন্ড আপনার সে ডিপার্টমেন্ট হলো কি ধরেন বিবিএ। এবার আসেন এন্টার দেন, এই যে দেখেন এখন আর কোনো এরর নেই, বাট এই ক্লাসের মধ্যে কিছুই নেই। আসেন এবার অ্যাকাউন্টস ডট ট্যাব দেন, এই যে দেখেন তো কত সুন্দর করে প্রপার্টি গুলো চলে আসছে। এবার নেম নেন আপনি, সেম ভাবে অ্যাকাউন্টস ডট গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট। দেখেন তো আপনার কাজ কত হালকা হয়ে গেল। একই কাজ আপনার দেখেন, এইটার জন্য কি আপনার এখানে আবার লজিক গুলা লিখতে হতো না, বাট এখানে কিন্তু এটা লেখা লাগে নাই। কাজটা কত ইজি হয়ে গেল, কতগুলো কোড আপনার কম করতে হলো। এই ক্লাসের ভিতরে কিছুই নাই দেখেন, তারপরেও সে কি করছে, আপনাকে ভ্যালু দিতে পারতেছে, নিতে পারতেছে, মানে জেনারেল যে ব্যাপারগুলো আছে সেগুলো সে নিতে পারতেছে আপনার কাছ থেকে। তো এটাই হলো বেসিক্যালি ইনহেরিটেন্স, এটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড এর মজা, যে আপনাকে একটা জিনিস বারবার তৈরি করতে হচ্ছে না। এখন অ্যাকাউন্ট ক্লাসের জন্য আপনার যে ইনফরমেশন গুলো দরকার ছিল সেটা আপনাকে আবার আলাদা করে লজিক গুলো তৈরি করে আপনাকে আলাদা করে কোথাও পাঠাতে হবে না। আপনি ওই জাস্ট একটা ক্লাসকে ব্যবহার করে বাকি কাজগুলো করে ফেলতে পারবেন। তাহলে কত ইজি হয়ে গেল, তাই না ব্যাপারটা? আচ্ছা, তো এবার ইনহেরিটেন্স বুঝছেন কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি মনে হয়। মনে হয় আবার কি, হায় হায়, ওটা তো আবার আরেকটা না না না, মানে এটা যখন মানে রিয়েল ফিল্ডে আমার করতে হবে তখন কি হবে এটা তো আপনি বলা যাচ্ছে concept না। বুঝছেন কিনা, কনসেপ্ট বোঝাটা এমনি দরকার। কনসেপ্ট টোটালি ক্লিয়ার। এখানে আচ্ছা, কনসেপ্ট fine. না বোঝার আসলে ওইরকম কিছু পাই নাই আসলে। হ্যাঁ ফাইন, বাকি যা মানে বলেন। একটার সাথে আমার কানেক্ট হইছে ওই ইমপ্লিমেন্টেশন, অ্যাবস্ট্রাকশন দিয়ে ইমপ্লিমেন্টেশনে কানেক্ট হইছে। হ্যাঁ আবার নেক্সট টাইমে যে আমি আবার ওই যে ক্লাস তৈরি করলাম, এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লাস, এই সময় আবার ইমপ্লিমেন্টেশন দিয়া ওই আগেরটাকে এখানে কানেক্ট করে দিলাম, এই তো ব্যাপারটা। রাইট। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন? স্যার বুঝতে স্যার পারছি। আচ্ছা ফাইন ফাইন, ঠিক আছে। এবার আমরা ইনহেরিটেন্স যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবার আমাদের এই এনক্যাপসুলেশন এইটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা, এনক্যাপসুলেশন হলো বেসিক্যালি একটা সিকিউরিটি। সিকিউরিটিটা কি? যেমন আপনি চিন্তা করেন, এই যে আমরা এই ক্যাপসুল, আমরা যে ক্যাপসুল খাই, আমাদের মেডিসিনের মধ্যে যে ক্যাপসুল আইটেম আছে, সেই ক্যাপসুলটা কি হয় বেসিক্যালি, কখনো কি ওটাকে খুলে দেখছেন ক্যাপসুলটার ভিতরে কি থাকে? ক্যাপসুলটার জি ভিতরে স্যার। পাউডার থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো ধরেন আমরা তো ট্যাবলেটও খাইতে পারতাম, ক্যাপসুলই কেন, তাই না? এটা ব্যাপারটা ক্যাপসুল আসলে, হ্যাঁ হ্যাঁ, ক্যাপসুলের প্রয়োজনীয়তা আছে, মানে এটা ইফেক্টিভ, তাড়াতাড়ি কাজ করবে, এই সমস্ত তাড়াতাড়ি কিছু কাজ করে। ব্যাপার হ্যাঁ, আছে। তো সুযোগ সুবিধা আছে। এখন কথা হলো জি এই সুযোগ সুবিধার জন্য আপনার যে মেডিসিনটা আছে, মেডিসিনটাকে তো আপনার একটা ক্যাপসুলের মধ্যে বন্দি করে দিচ্ছে। কেন দিচ্ছে? সেটার যাতে মানে নষ্ট না হয়, সেটা যাতে টেম্পারটা খারাপ না হয়ে যায়, তার যে মানে তার যে গুণাগুণ গুলা দেওয়া হয়েছে এর মধ্যে সেটা যাতে ঠিক থাকে, জি এর জন্য তো আমার ক্যাপসুল দেওয়া। এখন ওই ক্যাপসুলটাকে প্রোডাক্ট করছে কে? পাউডারটাকে, উপরে যে আবরণটা আছে, আই মিন এনিমেল ফ্যাট জি মনে হয় এটা, কি যেন একটা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে আমাদের এই আমরা এই এনক্যাপসুল এটাকে, এই মূলত ক্যাপসুলটাই এখান থেকে, এই ওয়ার্ডটা ওখান থেকে আসে ক্যাপসুল। সো এই এনক্যাপসুলেশন যে জিনিসটা আছে, এটা কি করবে অ্যাকচুয়ালি? এটা একটা প্রোটেকশন দেবে। কাকে প্রোটেকশন দিবে? এই যে অ্যাট্রিবিউটস গুলো আমরা এখানে লিখছি না, নেম এবং ডিপার্টমেন্ট, এটা এটা যেটা গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এটাকে সে প্রোটেক্ট দিবে, প্রোটেকশন করবে। কেন প্রোটেকশন করবে? কারণ যখন আমরা কোনো সফটওয়্যার তৈরি করি তখন সেটা ওয়েব বেসড যদি হয়, ঠিক আছে, সে ওয়েব বেসড সফটওয়্যার থেকে আমরা যখন বিভিন্ন ধরনের ডেটা পাস করি, এখন সেটা পাস করি হচ্ছে একটা ফর্মস এর মাধ্যমে। আপনিও সেই ফর্মস ইউজ করে আসছেন। ধরে নেন আপনি যখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, একটা ফর্মস ইউজ করছেন না, সেখানে আপনাদের নেম রেজিস্ট্রেশন করছেন। জি আবার স্যার। আপনি ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুক রেজিস্ট্রেশনের জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন একটা অ্যাকাউন্টস থেকে, সেখানে একটা ফর্ম ফিল আপ করে আসছেন না? আচ্ছা, জি এখন এই যে ফর্ম ফিল আপ করছেন, মূলত এই ডেটাগুলো কোথায় যাচ্ছে? এই ডেটাগুলো যাচ্ছে হলো আপনার ডেটাবেজে। এখন ডেটাবেজে কিভাবে যাচ্ছে এটা একটু দেখাই। ধরে নেন এখানে এখানে আমি, এটা হলো আমার ওয়েব ব্রাউজার,
যেটা হচ্ছে গুগল ক্রোম, ধরে নেন। So, এখানে আমি ধরেন হচ্ছে ফেসবুক, এটা আমার ফেসবুক। আচ্ছা, ফেসবুক থেকে আমরা কি করছি, ফর্ম ফিল আপ করছি। তো ফর্ম ফিল আপ করার পর এখান থেকে কি যাবে, তাহলে ফর্মের সাথে সাথে আমার ডেটা গুলা যাবে। ডেটা গুলা যাবে কোথায় যাবে, সার্ভারে। সার্ভারেই মূলত আমার কি থাকছে, ডেটাবেস থাকছে, বা আমি ডেটাবেসে যাব। ঠিক আছে, এই ডেটাবেসে কি যাবে, আমার ডেটা যাবে। ডেটা কি এখানে কি করবে, সেটাকে স্টোর করে রাখবে। আচ্ছা, তো আবার আমরা যখন ডেটা ফেসবুক থেকে আমরা লগ ইন করতে যাই, তখন কিন্তু আমাদের সেম ভাবে লগ ইন এর মধ্যে থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হয়, তাই না? আচ্ছা, তো ওই জিনিসটাকে মূলত বলা হয়, এটাকে মূলত বলা হয় হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি, ফেসবুক আপনাকে রিকোয়েস্ট করছে আমার এই ডেটাগুলো স্টোর করে রাখো। কোথায়, ডেটাবেসের মধ্যে, সার্ভারের মধ্যে। মূলত মানে সার্ভারের মধ্যে আপনার সফটওয়্যার, ব্যাকএন্ড সফটওয়্যার এবং ইয়াও আছে, কি বলে এটাকে, ডেটাবেসও আছে তার মধ্যে। সো আমি ফেসবুক থেকে রিকোয়েস্ট করতেছি আমার এই ডেটাগুলো তুমি স্টোর করে রাখো। আবার এমনও রিকোয়েস্ট করতেছি যে আমি লগ ইন করতে চাই তোমার সার্ভারের মধ্যে, আমি যে ডেটাগুলো পাঠাচ্ছি সেই ডেটাগুলো কি এখানে মজুদ আছে, যদি থাকে তাহলে আমাকে লগ ইন করাও, যদি না থাকে আমাকে লগ ইন করাইও না। ফেসবুক তো এইভাবেই কাজ করতেছে, তাই না? যেমন গুগলে যদি আপনি যান সেম ভাবে। তো এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। ফেসবুক থেকে যখন আমি কোনো ভ্যালু দিচ্ছি, তখন সেই ভ্যালুটা নিয়ে বা ডেটা নিয়ে সে সার্ভারে যাচ্ছে অ্যাজ এ রিকোয়েস্ট হিসেবে। সার্ভার যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সে এটাকে কি করে, রেসপন্স করে। আপনি যখন তাকে বলতেছেন লগ ইন করো, লগ ইন করার পর তুমি আমাকে, লগ ইন করার পর আমরা আবার কি হোম পেজে যাই, আমাদের যে মূল পেজ আছে যেখানে আমরা আমাদের হিস্ট্রি গুলা দেখতে পারি, বা হচ্ছে একজন কি শেয়ার করছে সেটা দেখতে পারি টোটাল। তো সেটা কোত্থেকে আসতেছে, সেটা সার্ভার থেকে আসতেছে। ফেসবুক এখান থেকে বলতেছে আমার লগ ইন ডেটা গুলা নেও, যদি এই ক্রিডেন্সিয়াল গুলো আমার মিলে, এখানে আমার লগ ইনের ইউজার আইডি পাসওয়ার্ড যদি মিলে, তাইলে বাকি যে ইনফরমেশন গুলো আছে বা ডেটা গুলো আছে সেটা আমাকে পাঠাও। তখন এটাকে পাঠানোর পর ফেসবুক কি করছে, আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। কিভাবে, এই রেসপন্সের মধ্যে থেকে আবার ডেটা আপনাকে সে পাস করে দিচ্ছে। এই সার্ভার থেকে ডেটাগুলোকে আবার সে পাস করে দিচ্ছে, এটাকে বলা হয় রেসপন্স। মজার না ব্যাপারটা একদম, মানে এতদিন পর মনে হচ্ছে যে কিছু একটা জানতেছি। আই মিন একটা ইঞ্জিনিয়ার ভাব আছে মনের ভিতরে, তাই না? জি স্যার। আমার মনে হয় আপনারা মনে হয় মজা পান নাই, বাট আমি কিন্তু বেশ মজা পাইছি। না 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 স্যার, এটা মজা না পাওয়ার কিছু নাই তো, বিষয়টা তো কথা থেকে অন্য কেউ বলা নাই, জন্য বললাম আর কি। ঠিক আছে, যে এখানে এখন দেখেন এই যে আর্কিটেকচার, একটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এইটা যখন আসলে পাবলিক বুঝতে পারে, করতে পারে, তখনই এইটার মজাটা সে আসলে পায়। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। তো এখন এইখান থেকে আমরা মূলত রেসপন্স নিচ্ছি। রেসপন্স নিচ্ছি নিয়ে কিসের, এই ডেটাগুলা নিয়ে ফেসবুককে দিচ্ছে আবার ফ্রন্ট পেজে। এই ফ্রন্ট পেজ থেকে সে কি করতেছে, ডেটাগুলা নিয়ে আবার ভিউ করতেছে বা সে কিছু দেখাচ্ছে। ঠিক আছে, তো এই টোটাল প্রসিডিউরটা আসলে এইভাবেই হয়। এন্ড এর ভিতরে আরো অন্যান্য অনেক আর্কিটেকচার থাকে। সো ওইটাতে আমাদের এখন দরকার নেই, যাবো আমরা ওটা এখন দেখবো না, আমরা জাস্ট সিম্পল ব্যাপারটাই বুঝবো। তো যখন আমার এই রিকোয়েস্টটা করছে, আমার কি যাচ্ছে বলছিলাম, ডেটাটা কিভাবে যাচ্ছে আসলে, ওই যে তখন আবার আরেক আর্কিটেকচার চলে আসে আসলে। এবার আসেন এটা কিভাবে যাচ্ছে। সো এটার জন্য আপনি এই যে ইউআরএল কোনটা, যেমন ধরেন আমি যদি এখানে এখন ইয়েতে যাই, এই যে দেখেন এখান থেকে আমি মূলত কি করতেছি, এখান থেকে আমি যদি এখন লিখি ধরেন এখানে সে লাইক google.com, এটাই হলো আমার ইউআরএল। আমরা এখান থেকে অ্যাড্রেস পাস করি, সেই অনুযায়ী সার্ভারে যায় হিট করে সে বাকি ভ্যালুগুলোকে নিয়ে আসে। যেমন আমি এখানে লিখলাম google.com, সো এখন সে যাবে ওখানে গিয়ে এই দেখেন রেসপন্স গুলো সে নিয়ে আসছে, এবং অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে বিধে এখানে আমার ছবি দেখাচ্ছে, বা এখানে হয়তো আমি অন্যান্য ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দেখাবে। ঠিক আছে, তো এই ইউআরএল এর মাধ্যমে যখন আমরা ইয়ে করব, ঠিক আছে, রিকোয়েস্ট করব, ঠিক আছে, তখন কি করে আমাদের একটা ফর্মস সামনে চলে আসে, অথবা অন্য কিছু আসতে পারে। বাট ওই জিনিসগুলা যায় আসে হলো এই অ্যাট্রিবিউটস এর মাধ্যমে বা গ্লোবাল ভেরিয়েবল, যেটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলছি, অ্যাট্রিবিউটস বলছি, ওইটার মাধ্যমে এখান থেকে ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্টটা যায়।
এই রিকোয়েস্টটা যায় ওই ইউআরএল এর মধ্যে দিয়ে অ্যাট্রিবিউটস গুলার মাধ্যমে। এই অ্যাট্রিবিউটস গুলো এখানে গিয়ে দেখে এই অ্যাট্রিবিউট অনুযায়ী তার এখানে সেই ভ্যালু গুলো আছে কিনা ডেটাবেসের মধ্যে। আমরা বলে দিয়ে রাখছি যে তোমার কলাম নেম হলে সেখানের মধ্যে এই নেমটা আছে কিনা তুমি তুলে নিয়ে আসো। এটা যখন আমরা ডেটাবেস করব তখন বুঝতে পারবেন, আরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই অবজেক্ট ওরিয়েন্টেডে পরে আমরা হচ্ছে করব, ডেটাবেসটা করব, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, তো সেখানে যাচ্ছে গিয়ে এই গ্লোবাল ভেরিয়েবল যেটা আছে, গ্লোবাল ভেরিয়েবল তাকে রিকোয়েস্ট করতেছে যে এই জিনিসগুলো আমাকে দাও। তো এটা পাস হয় হচ্ছে ইউআরএল এর মাধ্যমে, এই ইউআরএল এর মাধ্যমে। তো ইউআরএল এর মাধ্যমে যদি এটা ওপেন করে দিই আমরা, যার যেমনে ভাল লাগে সে এমনি ইচ্ছা করলে এখানে ডেটা ইনপুট করে দিতে পারবে। আই মিন এমন হলো, ধরেন এখানে আপনি একটা পরীক্ষার রেজাল্ট হয়েছে, একজন টিচার সে হচ্ছে এখান থেকে ফর্ম তৈরি করে দিছে, বলতেছে এখান থেকে আপনি স্টুডেন্টদের রেজাল্ট গুলা ডেটাবেসে সেভ করে রাখেন। এখন ধরেন টিচার তো সেভ করতেছে এই অ্যাট্রিবিউট গুলা ওপেন করে দেওয়ার কারণে একজন স্টুডেন্টও সে তার রেজাল্টও সে ধরেন হচ্ছে ঢুকাই দিতেছে। এখন কিন্তু হতে পারে যদি আমরা কি করি, আমরা যদি এইটাকে ওপেন করে রাখি, এই অ্যাট্রিবিউট গুলোকে আমরা যদি এখানে ওপেন করে রাখি, এই নেম এবং ডিপার্টমেন্ট, মানে এটা যদি পাবলিক করে রাখি, মানে যে ভাল লাগে সেই ব্যবহার করতে পারে। সো এইটা আমরা করব না, এটা আমরা করতেই দিব না। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আরো অনেক কনসেপ্ট আছে, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে একটা কনসেপ্ট, আরো অনেক কনসেপ্ট আছে। যেমন একটা ক্লাস, এই স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন একটা ক্লাস, এটা হতে পারে আপনার একটা প্রাইভেট জিনিস। ধরেন যিনি আপনার ক্লায়েন্ট আছে সে বলল এই জিনিসটা কিন্তু ভাই আমার কনফিডেন্সিয়াল, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত করবেন না। ধরেন একজন এখন সে বলে দিল যে এটা আপনার হচ্ছে থাকবে, এটা হাইট থাকবে, এটা শুধু আপনি জানবেন আর আমি জানবো। তখন আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে তাহলে এটার দায়িত্ব আমি নিলাম, এটা ডেভেলপমেন্ট আমি করব, বাকি ডেভেলপাররা এটা সম্পর্কে জানবেন। তো এটার জন্য যেটা হবে যে এই ক্লাস থেকে অন্য ক্লাসে একে কল করলে পাওয়া যাবে। ঠিক আছে, ওইটার সাথে সাথে ক্লাস থেকেও কল করলেও তাকে পাওয়া যাবে। সে সবকিছু তাকে পাওয়া যাবে হচ্ছে কিভাবে, এই অবজেক্টের মাধ্যমে, যেখানে আমরা এখানে কনস্ট্রাক্টর তৈরি করছি, যেখানে আমরা ফাংশন তৈরি করছি সেটার মাধ্যমে। কারণ যখন আমরা এখান থেকে এটা ফাংশনের মাধ্যমে রিটার্ন করব, ফাংশন আলাদা আইডি নিয়ে কাজ করবে আর গ্লোবাল ভ্যারিয়েবল আলাদা আইডি নিয়ে কাজ করবে। সো আইডি যখন মিলবে না তখন হচ্ছে এটা কাজও করবে না। বুঝতে পারছেন? সো ওই আইডিটাকে, গ্লোবাল ভ্যারিয়েবলের আইডিটাকে সে খুঁজেই পাবে না, সে এটাকে ইউজ করবে কিভাবে, এই হচ্ছে কনসেপ্ট। সো এখন আমরা এখানে কি করব, এটাকে আমরা এই এনক্যাপসুলেশনের মধ্যে তিনটা জিনিস আছে। এনক্যাপসুলেশনের মধ্যে তিনটা জিনিস আছে, প্রাইভেট, পাবলিক আর হচ্ছে প্রোটেক্টেড। প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। সো প্রাইভেট কি? প্রাইভেট হলো এই অ্যাট্রিবিউটকে এই ক্লাসের বাইরে থেকে অন্য কেউ আর চিনবে না। যেমন স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন ক্লাস, আমরা কি করছি, স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাচ্ছি না? দেখেন তো এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট, এখানে যদি অ্যাকাউন্ট দিয়ে ডট দিয়ে আমি ট্যাব প্রেস করি, এই যে স্টুডেন্ট নেম এন্ড ডিপার্টমেন্ট আসতেছে, তাই না? এটা আমরা দেব না, এটা আমরা করতেই দেব না, কারণ আমরা তাকে একেবারে হাইড করে ফেলবো, সোজা কথা। সো ওটাই হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেট করার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে এখানে সেটা হলো ডাবল আন্ডারস্কোর। ডাবল আন্ডারস্কোর পাবলিকের জন্য কোনো সিম্বল ইউজ করতে হয় না, আর প্রোটেক্টেড এর জন্য হচ্ছে সিঙ্গেল আন্ডারস্কোর, সিঙ্গেল। এখন দেখেন আমার এই প্রাইভেটটাকে আমি, এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, একে আমি কি করব, প্রাইভেট করে দেবো। সো প্রাইভেট করার জন্য আমার এখানে জাস্ট ডাবল আন্ডারস্কোর দিতে হবে। এখন দেখেন আমি একটা করছি আরেকটা করিনি, ঠিক আছে কি? এবার আমি এটাকে রান করলাম এবং এখানে দেখেন এখন কি হবে। সো আমি এখানে বললাম অ্যাকাউন্ট ডট ট্যাব প্রেস করেন। আচ্ছা এক মিনিট, আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট গেট স্টুডেন্ট নেমের মধ্যে এটাকে ওপেন করে দেওয়া আছে, তো এটা আমরা হাইড করতে হবে। সো গেট এই যে সেট ডাবল আন্ডারস্কোর, এখানে আমরা ডাবল আন্ডারস্কোর অ্যাকাউন্ট রান করলাম। সো এরপর আমরা এখান থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রান করলাম। এবার আসেন অ্যাকাউন্ট ট্যাব প্রেস করুন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এক মিনিট, স্টুডেন্ট নেম
স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এই যে দেখেন এখন আর নাই, দেখছেন? স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এটা যদি ওই যে পাইচার্ম বা যেগুলো মানে ইন্টেলিজেন্স সিস্টেম ওগুলো হলে আসলে ইনস্ট্যান্ট কাজ করে। এটা জুপিটার, তো জুপিটারে মেমোরিতে সবকিছু ক্যাশ করে বসে থাকে। আচ্ছা, সো এই দেখেন এখন কিন্তু স্টুডেন্ট নেম কিন্তু নাই, দেখছেন? এটা খালি। গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, গেট স্টুডেন্ট নেম এগুলো আছে, বাট স্টুডেন্ট ডিপার্টমেন্ট আছে, স্টুডেন্ট নেম কিন্তু নাই। ঠিক আছে, তো এখন আমি যদি ডিপার্টমেন্ট, আমরা আসলে যেটা আসলে স্ট্যান্ডার্ড কাজ সেটা হলো এই দুইটা প্রপার্টিকে, মানে আই মিন এই যেগুলো আমার গ্লোবাল ভ্যারিয়েবল থাকবে, ক্লাস ক্লাস অ্যাট্রিবিউটস যেগুলো থাকবে সেগুলো আমি সব সময় কি করব, প্রাইভেট করে রাখবো। এটা খেয়াল রাখবেন। আর যদি ডাবল আন্ডারস্কোর না দেই সেটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে, সিঙ্গেল আন্ডারস্কোর দিলে প্রোটেক্টেড থাকবে। সো এটা আমরা ইউজই করব না অ্যাকচুয়ালি, আমরা প্রাইভেট আর পাবলিক, কারণ যেটা আমার প্রাইভেট এটা প্রাইভেটই, আর যেটা আমার পাবলিক সেটা পাবলিকই। সো এখানে আমি ডাবল আন্ডারস্কোর দিলাম, ডাবল আন্ডারস্কোর দেওয়ার কারণে এখন দেখেন নেম এবং ডিপার্টমেন্ট দুইটাই হাইড হয়ে যাবে, এটা কেউ খুঁজে পাবে না। এই যে দেখেন এখানে অলরেডি একটা এরর দিয়ে দিচ্ছে। ও সরি, ও এই যে এরিয়াটা তো চেঞ্জ করলাম, এখানে তো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। সো লাইক এবার দেখেন আপনি এখন এখানে যদি যান, ট্যাব প্রেস করেন, দেখেন অ্যাট্রিবিউট গায়েব হয়ে গেছে। এখন ওই দুইটাকে আপনার যদি পেতে হয় তাহলে আপনি পাবেন কোত্থেকে? এই যে এই ফাংশনের মাধ্যমে আপনাকে সেই অ্যাট্রিবিউট গুলোকে ইউজ করতে হবে, এই ফাংশনের মাধ্যমে। ফাংশন এটাকে রিটার্ন করবে, ফাংশনের মানে ইয়ে ধরে, মানে সে হচ্ছে বলবে যে তাকে পেতে হলে তুমি ওই মাধ্যম ধরে যাও, সরাসরি তুমি তাকে অ্যাক্সেস করতে পারবা না। ধরে নেন এটা হচ্ছে শাহরুখ খান, এটা হচ্ছে তার বডিগার্ড, সরাসরি শাহরুখ খানের কাছে পৌঁছানো যাবে না, তার বডিগার্ডের মাধ্যমে পৌঁছাইতে হবে। ম্যাটারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই হলো মূলত এনক্যাপসুলেশন। ঠিক আছে, এনক্যাপসুলেশনের মানেই হলো গ্লোবাল অ্যাট্রিবিউট যেগুলো আছে সেইগুলাকে আপনি কখনোই আরেকজনকে হ্যান্ডেল করতে দিবেন না ডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা এখন বুঝতে পারছেন কি এনক্যাপসুলেশনের কনসেপ্টটা? জি স্যার। সবাই সবাই বুঝতে পারছেন? আমার সাথে কথা বলেন, সবাই কথা বলেন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আনোয়ার হোসাইন জি স্যার। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ফাইন। তারপর হচ্ছে মুকিত, মুকিত আপনি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আপনার আহ, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এটা? হ্যাঁ, যতটুকু বুঝিয়েছেন ততটুকু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোকন আপনি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনার কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে এখানে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন আপনাদের কি করতে হবে জানেন? এটাকে যদি আজকে ফালায় রাখেন তাহলে শেষ, একেবারেই শেষ, কালকে আর বুঝবেন না কিছু। মানে আপনাকে অবশ্যই আজকে এটাকে একবার হলো প্র্যাকটিস করতে হবে, একবার হলো আপনাকে এটাকে কাজ করতে হবে। দেখেন কাজ কিন্তু খুব বেশি না, কাজ কিন্তু খুব বেশি না, দেখে দেখে একবার কাজ করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু অ্যাডভান্স কিছু দেখাবো, অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো, ওটাও ইজি। একটু কি ইন্টারাপ্ট করতে পারি? জি শিওর শিওর, বলেন। আচ্ছা, আমরা তো আপনার এই এনভায়রনমেন্টে কাজ করছি, জুপিটার এনভায়রনমেন্টে। এই এটা কি আপনার পাইচার্মে কি এগুলো কোডগুলো লিখে রান করাতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পারবেন না? এটা যে কোনো আহ, জায়গায়, মানে পাইথন যেটাকে সাপোর্ট করবে সেখানে যে কোনো জায়গায় আপনি এটাকে রান করতে পারবেন। আচ্ছা স্যার, এমনি কি কোনো সমস্যা আছে আপনার অ্যানাকোন্ডা বা পাইচার্ম একই সাথে একই ল্যাপটপে রাখা? না না, কোনো প্রবলেম নেই, কেন প্রবলেম হবে? আচ্ছা আচ্ছা সব একসাথেই করতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা এখানে আছে যে একটু উপরে যদি স্ক্রল করে উপরে ওঠেন, যদি সো এই এখানে
জি জি এখানে যে আমরা আন্ডারস্কোর ডবল দিচ্ছি এর আগে সেলফ ডট, তো এটা কি একটা প্রোগ্রাম অলওয়েজ, মানে আমি কোনো আন্ডারস্কোর দেওয়ার আগে অলওয়েজ ডট থাকবে, না এটা আমি আমার শর্ট করার জন্য আমি এটা দিয়েছি? আমি একটা মিনিট, কোন জায়গার কথা বলছি, এই জায়গাটা? জি 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 আচ্ছা, এটা তো ডট দিচ্ছি কারণ হচ্ছে সেলফ ডট মানে হলো এটা একটা মানে কি বলা যায় ফাংশনের মতো করে কাজ করবে, মানে সেলফ। হ্যাঁ, আমি সেটাই জানতেছি, এই সেলফ ডটটা কি কোনো ফাংশন হিসেবে কাজ করছে না? হ্যাঁ 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 জি, হ্যাঁ। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না, সো ফার নেই। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তখন প্রবলেম ক্রিয়েট করতে হবে। সেটাই আমরা প্র্যাকটিসের ডিফারেন্ট আর অন্য কিছু না। আচ্ছা আচ্ছা, এটাই গেল। সো এবার আরেকটু বাড়তি কিছু জিনিস দেখাবো। কারণ এতক্ষণ পর্যন্ত যা কিছু করে আসছে এগুলো হচ্ছে সব ইজি টাইপ জিনিস, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সব ইজি টাইপ জিনিস। এখন যে জিনিসটা করবো সেটা হলো যে একটু মানে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করবো, মানে খুব বেশি অ্যাডভান্স না, একটু অ্যাডভান্স। আচ্ছা, যেমন আমরা বলছিলাম যে আমরা এখানে একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করব, যেখানে একজন স্টুডেন্টের ক্রেডিট থাকবে, ক্রেডিট অনুযায়ী তার টাকা কত, সে কত টাকা দিছে, কত টাকা ধরেন হচ্ছে মানে ধরেন জমা করলো, এরকম একটা কিছু আমরা বানাবো এখানে। তো সো এখন এটার জন্য আমাকে কি করতে হবে? আমরা এখানে জাস্ট হচ্ছে আমাদের বাকি কাজগুলা করব। বাকি কাজ কি? যেমন স্টুডেন্ট অ্যাকাউন্টে আমরা এখানে কি কি রাখবো? ক্রেডিট, তারপর হচ্ছে ক্রেডিট ফিস, আর হলো ধরেন আমরা একটা কাজ করি, আমরা এখানে সাথে ইয়াও দিয়ে দিই, এই যে কি বলে এটাকে, স্কলারশিপ, বা এটাকে কি বলে না, যে ইউনিভার্সিটির এটাকে কি বলে না, আরে ওয়েভার স্যার। ওয়েভার, ইয়েস, ওয়েভার। সো আমরা এই তিনটা জিনিস স্টুডেন্ট ইনফরমেশনের সাথে আমরা অ্যাড করে দেব। সেটা কিভাবে করতে পারি দেখেন। সো আমরা এখানে প্রথমে কনস্ট্রাক্টর তৈরি করব। সো আমরা এখানে কনস্ট্রাক্টর জন্য ডিফাইন ডাবল আন্ডারস্কোর ইনিশিয়ালাইজেশন, এন্ড আমরা এখানে বললাম সেলফ। দেন হলো আমাকে এবার এই স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশনের নেম এবং ডিপার্টমেন্টকে দিতে হবে, নেম এবং ডিপার্টমেন্ট। তারপরে এখানে আমরা দিব হচ্ছে এবার ক্রেডিট, সিআরইডিআইটি ক্রেডিট, তারপর হচ্ছে ফিস, এন্ড দেন হচ্ছে ওয়েভার। ফাইন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের প্যারামিটার। এবার আমরা বাকি জিনিসগুলো দেব। সো এইখানে মূলত যখন আমরা কোন একটা ক্লাসকে ইনহেরিট করব, সো আমরা ইনহেরিট করছি কাকে? স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন কে। কে করছে? স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লাস এ একে ইনহেরিট করছে, তার মানে সে হলো বাবা আর এ হলো ছেলে, ঠিক আছে। এ হলো প্যারেন্ট ক্লাস, এ হলো চাইল্ড ক্লাস ইংলিশে যদি আমরা বলি, বা এ হলো সুপার ক্লাস, মানে কয়েকটা ভাবে বলা যায়, সুপার ক্লাস অর প্যারেন্ট ক্লাস, আর এটা হলো চাইল্ড ক্লাস, এটার একটাই। সো একে আমরা সুপার ক্লাস হিসেবে এখানে ব্যবহার করি। সো এটার জন্য আমাকে কি করতে হবে? এখানে সুপার লিখতে হবে, সুপার লিখে প্যারামিটার দেব এন্ড ডট ডাবল আন্ডারস্কোর ইনআইটি ডাবল আন্ডারস্কোর, এন্ড এইখানে আপনাকে সুপারের মধ্যে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লাসটাকে দিতে হবে, এটাকে এখানে দিলাম, এন্ড এখানে আমরা বললাম সেলফ। আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে যেটা করতে হবে, এই নেম এন্ড ডিপার্টমেন্টকে দিতে হবে। সো লাইক নেম ডিপার্টমেন্ট। তো আমরা জাস্ট কি করলাম, এজ এ ইনিশিয়ালাইজ করে দিলাম সেই সুপার ক্লাসের প্যারামিটার গুলাকে, কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলাকে। ফাইন, এটুকু শেষ হলো। এবার আমাদের কি আছে? ক্রেডিট, ফিস এন্ড ওয়েভার, এগুলা কার প্রপার্টি? স্টুডেন্ট অ্যাকাউন্টে, তাই না? তো তার মানে তাদের গ্লোবাল ভেরিয়েবলটা আমাদের তৈরি করতে হবে। সো এটার জন্য আমরা এখানে লিখবো সেলফ ডট ডাবল আন্ডারস্কোর ক্রেডিট, ক্রেডিট সেলফ ডট ডাবল আন্ডারস্কোর ফিস, এখানে আমরা বললাম হচ্ছে ধরেন ফিস সেলফ ডট ডাবল আন্ডারস্কোর কি ছিল? ওয়েভার, ওয়েভার। দ্যাটস ইট, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি আমরা, এইটার সাথে আমরা একটা টোটাল অ্যামাউন্ট দিয়ে দিতে পারি। সো লাইক সেলফ ডট টোটাল ফিস,
সো টোটাল ফিস আমরা আপাতত এখানে 0 করে দেব। এটা আমাদেরকে এখানে ইয়ের দরকার নেই, কি বলে প্যারামিটার, আমাদের কনস্ট্রাক্টরের প্যারামিটার দরকার নেই, এটা আমরা হচ্ছে ভিতরে রাখবো জাস্ট আমরা, কারণ এটাকে আমরা হিসাব করে পাঠাবো। ক্রেডিট কত সেই অনুযায়ী তার ফিস কত সেই অনুযায়ী আমরা তাকে এখানে টোটাল অ্যামাউন্টটা এর মধ্যে বসাই দেব। ঠিক আছে, আচ্ছা সো এটা কি 0 বলা যায়, অথবা এইখানে একটা কাজ করা যেতে পারে, এই ক্রেডিট আর ফিসের একটা ইয়ে করে দেওয়া যেতে পারে। সো লাইক ক্রেডিট তারপর হলো ইনটু ফিস, টোটাল ফিসের মধ্যে আমরা তার ক্রেডিট কত সেই অনুযায়ী ফিস কত এটাকে আমরা গুণ করলেই টোটাল ফিস আমরা পেয়ে যাব। দ্যাটস ইট। এবার আমরা যেটা করব, ডিফাইন, ধরেন আমরা বলবো যে এই টোটাল ফিসটা কত, সো তো লাইক আমরা বলবো গেট টোটাল ফিস, হ্যাঁ, এন্ড আমরা সেলফ, তারপর আমরা এখানে বলছি, এখানে আমরা বললাম রিটার্ন হচ্ছে সেলফ ডট টোটাল ফিস। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা এবার ধরুন আমরা এইটুকুকে আগে রান করব, ডান। এবার আমরা এখান থেকে প্যারামিটার গুলো পাস করব, সো লাইক তুষার বিবিএ, তারপর তার ক্রেডিট দেব, ধরুন হচ্ছে তার 20 ক্রেডিট, পার ক্রেডিট হচ্ছে আমরা ধরে নিলাম 5000 টাকা, আর ওয়েভার আপাতত আমরা 0 করে দিলাম জাস্ট। ঠিক আছে, রান করলাম। এবার আমরা টোটাল ফিসটাকে ধরব, সো লাইক অ্যাকাউন্ট ডট গেট টোটাল ফিস, পেয়ে গেছি, রান করলাম, এই যে দেখেন 1 লক্ষ টাকা চলে আসলো না। আমরা এখানে কি করলাম, একটা হিসাব করলাম যে আমাদের এই স্টুডেন্ট যে ভর্তি হয়েছে তার ক্রেডিট কত সেই অনুযায়ী তার ফিস কত পার ক্রেডিট, তাহলে সেই আমরা পার ক্রেডিট দিলাম 5000, টোটাল ক্রেডিট হলো 20, তার মানে তার টোটাল অ্যামাউন্ট কত আসলো 1 লাখ টাকা। এখন কথা হলো একটা স্টুডেন্ট তো রেজিস্ট্রেশন করতে হবে, সে তো জাস্ট তার টোটাল ফিসটা ইয়ে করলো, তার রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন করতে হলে তাকে কি করতে হবে, টাকা জমা দিতে হবে, টাকা জমা দিলেই তো তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তাহলে আমরা এখানে একটা ফাংশন লিখি, ডিফাইন যে গেট রেজিস্টার্ড, সো গেট রেজিস্টার্ড এর মধ্যে আমরা কিনা বললাম সেলফ, আর এখানে আমরা বললাম কি যে পেমেন্ট, কারণ পেমেন্ট দিয়েই তো তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তাই না। আচ্ছা এখন পেমেন্ট দেওয়ার পরে কি হবে, অ্যাকচুয়ালি পেমেন্ট আমরা পাইছি, দ্যাটস ফাইন। পেমেন্ট পাওয়ার পর আমার কি করতে হবে, টোটাল ফিস থেকে আমার এই পেমেন্টটা মাইনাস করতে হবে না, মাইনাস করে আমার বাকি এবার টোটাল ফিস কত আছে সেটা আমি মানে খুঁজে বের করব। আচ্ছা তাহলে এখন আমি কি করব, এখান থেকে প্রথমে আগে আমার পেমেন্টটাকে আমি ধরবো, ধরে কি করব, পেমেন্ট কত পাইছি সেটা আমি পাঠাবো। তো ধরেন এখানে আমি প্রিন্ট করলাম, বললাম হচ্ছে ইউ আর রেজিস্টার্ড, your payment amount is, এবার ধরুন পেমেন্ট অ্যামাউন্টের সাথে আপনি এখানে পেমেন্টটা দিয়ে দিলেন, ফাইন। এবার আমরা কি করব, টোটাল ব্যালেন্সটা যেটা আছে সেটা আমরা কি করব, টোটাল ফিস থেকে মাইনাস করব। তাহলে আমরা এখানে বলবো যে ডিউ, ধরেন ডিউ অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট নিয়ে আমরা বলবো হচ্ছে সেলফ ডট টোটাল ফিস, ডিউ অ্যামাউন্ট থেকে আমরা বলবো সেলফ ডট টোটাল ফিস, যে টোটাল ফিসটা আমার এখানে আছে এখান থেকে আমি পেমেন্টটাকে মাইনাস করে দিলাম, টোটাল ফিস থেকে আমি পেমেন্টটা কি করলাম মাইনাস করে দিলাম। এরপর আমি আবার প্রিন্ট করব যে your due amount is, কি হলো ডিউ অ্যামাউন্ট, আবার কি করতে হবে দেখেন, তো টোটাল ফিস যে আমার যেটা আছে এটা আমার কি করতে হবে, এখান থেকে আমি তো টোটাল ডিউ ফিস অ্যামাউন্ট ইয়ে করছি, তো এটা যখন আমার ফিসটা দিবে এটা তো আমি ভালো কথা, আমি টোটাল ফিস থেকে এটা পেমেন্টটাকে মাইনাস করে দিছি, বাট ফাইনালি আমার টোটাল ফিসের মধ্যে ফাইনালি আবার ওই ডিউ অ্যামাউন্টটা বসাতে হবে না। আচ্ছা আগে আমরা এইটুকু রান করি তাইলে আমি বুঝতে পারবো, তো এটা দিলাম, হ্যাঁ টোটাল ফিস এত আসলো। এবার আমরা বলবো হচ্ছে গেট রেজিস্টার, সো আমরা এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, ঠিক আছে, সরি অ্যাকাউন্ট ডট গেট রেজিস্টার, এন্ড এখানে আমরা পেমেন্ট দিলাম, ধরে নেন
30,000 টাকা। রান করলাম, এই যে ইউ আর রেজিস্টার্ড, ইউর পেমেন্ট অ্যামাউন্ট ইজ কত 30,000 টাকা এন্ড ইউর ডিও অ্যামাউন্ট ইজ কত 70,000 টাকা। মানে আমার টোটাল ভ্যালু থেকে আমার বাদ আছে কত 70,000 টাকা। কিন্তু এখন যদি আমি টোটাল ফিসটাকে আবার কল করি কত আসবে দেখেন তো, 1 লাখ টাকা। কারণ কি, আমি তো এইটাকে মাইনাস করছি, বাট ফাইনালি আমি আবার তো এই টোটাল ফিসের মধ্যে আমার যে মানে এই ডিউ অ্যামাউন্ট যেটা আছে এগুলো তো রি অ্যাসাইন করতে হবে। আগের 1 লাখকে বাদ দিয়ে আমার তো 70,000কে আবার দিতে হবে, তাই না? নাহলে তো সে 1 লাখ আবার পুনরায় দেখাবে যে আমি টাকা দিছি, বাট আবার আগের অ্যামাউন্টে আবার দেখাচ্ছে। লাভ হইলো কি? তো এটার জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে আমার এই ডিও অ্যামাউন্টটা আবার টোটাল ফিসের মধ্যে মানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, বা এই টোটাল ফিসের মধ্যে আবার তাকে রিঅ্যাসাইন করে দিতে হবে, যাতে আগের 1 লাখ বাদ দিয়ে সে 70,000কে এখানে আবার বসায় দেয়। তো এটা হচ্ছে সিম্পল কাজ। সেলফ, এখানে আমরা করব সেলফ ডট টোটাল ফিস ইকুয়ালস টু হচ্ছে ডিও অ্যামাউন্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ফাইন। সো এবার আমরা এটাকে রান করলাম, 1 লাখ টাকা জমা দিলাম, ভালো রেজিস্ট্রেশন করছি 1 লাখ টাকা দিয়ে, সরি 30,000 টাকা দিয়ে। এবার আমার টোটাল ডিউ ফিস কত, এই যে দেখেন 70,000 টাকা, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। একদমই ইজি একটা আর হ্যাঁ, এমনি ইজি, কিন্তু একটু মানে প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসটা তো- মানে এটা তো ঘুরে ফিরে একটাই আসবে। এমনি স্যার আসলে মানে এই লজিক বুঝতে সমস্যা হয় না, সমস্যাটা হয় আসলে ওই যে ওদের যে বিল্ট ইন যে ব্যাপারগুলা, যে সেলফ ডট রিভার্স অর রিমুভ, মানে ওটা যে এইভাবেই লিখতে হবে, এই জিনিসগুলো আসলে মনে থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। এখন এখানে আমি কিন্তু ওর কিছুই ব্যবহার করি না, এটা কি দেখছেন? বিল্ট ইন এখানে কিচ্ছু নাই কিন্তু। তাহলে যে স্যার ওই ডট, তো এটা তো এই যে ডট যে ইউজ করছি আমরা, ডট তো তো আর একটা কিছু। ডট তো আপনাকে ইউজ করতেই হবে। অবজেক্ট, আপনি যদি অবজেক্ট দিয়ে কাজ করতে হয় তাহলে তো ডট আপনাকে লাগবেই। ডট তো আর বিল্ট ইন কোনো ফাংশন না। এটা তো কি বলা যায়, এটা যেমন ইয়ের তরকারি, আলুর তরকারি, সব জায়গায় লাগে। আলু জি, আলুটা সব তরকারিতে লাগে। তো অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করতে হলে আপনাকে ডট সব জায়গায় দিতে হবে। বাট বাকি একটা ইনবিল্ট নাই, আছে একটা বলতে এই যে সুপার আছে, ইনিশিয়ালাইজেশন আছে, এইটাই নতুন আইটেম আপনি পাইছেন হলো সুপার, বাকি সবকিছু আপনার জানা, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার ওয়েভার। হ্যাঁ, ওয়েভার, এই ওয়েভারটা কি? ওয়েভার হচ্ছে আমার টোটাল টাকা থেকে একটা স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন তার কি করে, ওয়েভার দিয়ে তাকে কি করে, ওই টাকাটা টোটাল অ্যামাউন্ট যা আসে তা থেকে কি করে ওয়েভারের টাকাটা মাইনাস করবে, এবং তাকে সেটাকে স্কলারশিপ হিসেবে এটাকে আবার সে এনরোল করে। এখন তাহলে এটা মাইনাস করতে হবে না, ওয়েভারটা মাইনাস করতে হবে না? জি অবশ্যই। আচ্ছা, এই ওয়েভার মাইনাস করবেন আপনারা, আপনাদের এটা অ্যাসাইনমেন্ট। ওয়েভার মাইনাস করবেন কোত্থেকে, রেজিস্ট্রেশনের সময় সে যাতে যে ওয়েভারটা পাইছে সেটা মাইনাস সহ টোটাল ফিস থেকে এটা মাইনাস হয়ে যায়। এই কাজটুকু আপনারা করেন। ছোট্ট একটা কাজ দিছি কিন্তু, আমি কিন্তু অন্যান্য ব্যাচে এর চেয়ে আরো বড় কাজ দিই। আমি এইটা টোটাল দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা সফটওয়্যারই বানাই ফেলছি, তাই না? আমরা টোটাল কিন্তু একটা সফটওয়্যারই বানাই ফেলছি। সো আমি অন্যান্য ব্যাচে কিন্তু আরো বেশি দিই, যে আমি বলি যে এক ধরনের যে একজন এমপ্লয়ি সে বা একজন ব্যাংকের ক্লায়েন্ট, সে যেটা করবে, সে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, ওটার সাথে অ্যাকাউন্ট ওপেনের সময় ব্যালেন্স থাকবে, কত টাকা ডিপোজিট করছে সেটা থাকবে, ওপেনিং ব্যালেন্স থাকবে, তারপরে সে আবার নতুন করে টাকা জমা দিলে টাকা যোগ হবে, আবার যখন টাকা উঠাবে তখন টাকা উঠবে, আবার সে যদি ধরেন কোনো প্রকার প্রফিট পায় সেটা যোগ হবে। এরকম বড় সড়ো জিনিস দিয়ে দিই, বাট আপনাদের ক্ষেত্রে দিলাম না। আপনাদেরকে যে সিম্পল কাজ দিলাম সেটা হলো এই ওয়েভার আপনি মাইনাস করবেন কোথা থেকে, টোটাল ফিস থেকে। এন্ড একজন স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করবে তার যদি ওয়েভার থাকে, এখানে একটা লজিক ইউজ করবেন যে ওয়েভার যদি থাকে, ওয়েভার যদি আবার জিরো থাকে তাহলে তার কাটবে না। আর ওয়েভার যদি না থাকে, ওয়েভার যদি থাকে তাহলে কি করবে, টোটাল অ্যামাউন্ট থেকে ওয়েভারের টাকাটা কেটে ফেলবে। তারপরে সে যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সময় তার ইয়াটা শেষ হয়ে যাবে।
বুঝতে পারছেন? এইটুক শুনে কি আপনারা চুপ হয়ে গেলেন? বুঝলাম না। জাস্ট না না স্যার, আপনার কথা শুনতে পাচ্ছিলাম না স্যার কিছুক্ষণ। ও আচ্ছা আচ্ছা। পারবেন না? পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। তবে এই ট্রাই ফাইলটা করেন। আমরা কখন তবে পাবো? আমি জাস্ট দেখবো আপনারা ট্রাই করতেছেন কিনা। এইটুকুই দেখবো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু এই ফাইলটা আমরা কখন পাবো সেটা জানতে এখনই চাচ্ছি। পাবেন, এখনই পাবেন। এখনই দিয়ে ও দিচ্ছি। এখনই আচ্ছা দিয়ে ঠিক দিচ্ছি। আছে। আমি লেট করব না আপনাদের জন্য। ডোন্ট ওয়ারি। এখনই দিচ্ছি। আচ্ছা, সো আপনাদের এটা হলো T20 প্রিন্সিপালস। আগের ফাইলটা তো দেয়াই হয়েছে, তাই না? জি স্যার, আগেরগুলা দেয়া হয়েছে। হ্যাঁ, অলরেডি আমি পাঠাই দিয়েছি। সেন্ড, অলরেডি সেন্ড। জি স্যার, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবার। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই ওইভাবে একটু ট্রাই করেন। ইজি একটা জিনিস। আচ্ছা, এবার আসেন কোশ্চেনে। স্যার স্যার এসে একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলবেন অবশ্যই। স্যার মানে আমাদের ক্লাসরুমে স্যার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় না, তাহলে স্যার আমাদের সাবমিট করতে অ্যাকচুয়ালি বেটার হয়। ক্লাসরুমে অ্যাসাইন মানে ফাইল ফরম্যাট গুলো। হ্যাঁ, ফাইল ফরম্যাট গুলো মানে আমরা কি কি করা লাগবে আমাদের, তারপর আমরা এখানে সাবমিট অপশন আছে, সাবমিট দিতে পারবো এখানে। ওটা বেটার হয় না স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আমি ওটা বলে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। ওই আমি স্যার হ্যাঁ, বলেন। আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, মানে অ্যাকচুয়ালি স্যার আমার মানে জাভাতে মোটামুটি ওই কনসেপ্টটা ক্লিয়ার ছিল, বাট আমার এখানে সিনট্যাক্সটা একটু প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমার সবকিছুতে সিনট্যাক্সটা প্রবলেম হচ্ছে। তাই এটার জন্য যে আমি গুগল করে তো আমি মানে অ্যাকচুয়ালি মানে যে কোনো কাজ করতে পারি, বাট এটা কি আমার জন্য প্রবলেম হবে নেক্সটে? না, কিসের প্রবলেম? সিনট্যাক্স কোনো ব্যাপার না। আপনার লজিক ঠিক থাকলে সিনট্যাক্স কোনো ইস্যু। স্যার লজিক হচ্ছে মূল পার্ট। আর আমরা যে এই যে ছোট ছোট যেসব পার্ট অংশ শিখছি, আমরা পরবর্তীতে যে কাজগুলো করব সব কি এই জুপিটারই করব বা এরকম এনভায়রনমেন্টে করব কিনা? না, আমরা মিলিয়ে করব। যেমন জুপিটার পর্যন্ত হবে। জুপিটার শুধু হচ্ছে আমাদের অ্যানালাইসিসের জায়গা। জাস্ট আমরা আচ্ছা অ্যানালাইসিস। আর এই যখন আমরা হচ্ছে এই অটোমেশন করব, আই মিন ইন্টুইট প্রজেক্ট করব, তখন সেই ক্ষেত্রে আমরা পাইচার্ম ইউজ করব বা ভিএস কোড ইউজ করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে তখন আপনি বলে দিবেন কোন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। হ্যাঁ, 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 ওটা আমি যখন কাজ আচ্ছা, করব তখনই আপনি এমনি বুঝতে পারবেন। দেখাই ঠিক দিই। আছে। ঠিক আছে। হ্যাঁ, বলেন, এরপরে কি আর কারো কোনো কোশ্চেন আছে আজকে সেশন নিয়ে বা অন্য কোনো কিছু জানার আছে? আগের কোনো প্রবলেম? আচ্ছা, সমস্যা নাই, তাহলে বুঝতে পারছি। এখন আপনাদের প্র্যাকটিসের পালা। ঠিক আছে। আরেকটা বিষয় হলো আমি ওই করব। আমরা এই ডাউট ক্লিয়ারিং সেশনটা কবে কখন কিভাবে করব সেই জিনিসটা আমরা সবার সাথে আলোচনা করে তারপর আমরা হচ্ছে করব। আচ্ছা, এটার জন্য কি আপনাদের আম, আচ্ছা, এটার জন্য কি আপনাদের হবে কিনা? ধরেন ফ্রাইডে ফ্রাইডে ধরেন হচ্ছে সময়। আচ্ছা, আমি এটা জানাবো, আপনাদের সাথে ডিসকাস করে নেব ইনশাআল্লাহ। কালকে ডিসকাস করে নেব। স্যার একটা রিকোয়েস্ট ছিল, জি, বলেন। যদি অন্য দিন হয় হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেটা সোমবার বৃহস্পতিবার ছাড়া হলে ভালো হয়। আমি আপনার সাথে না, কথা আমি বলেছিলাম যে স্যাটারডেতে হ্যাঁ, আমার একটা ক্লাস পড়ে গেছে। তো আচ্ছা, অসুবিধা নাই। ওইটা ফ্রাইডেতে মানে চেষ্টা করব। শনি সোম বৃহস্পতি না হলে আমার জন্য খুব উপকার হতো। ও কারণ না, আমি শনিবারের আমি ক্লাসটা আমি ফ্রাইডে ভিডিও চেষ্টা করব। দেখে, আচ্ছা আচ্ছা ফ্রাইডে হলে কোনো সমস্যা নেই। না, আমি ফ্রাইডে দেওয়ার চেষ্টা করব আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে গেল। তাহলে আজকে আর কোনো কোশ্চেন নাই, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। বাকি জিনিসগুলো আমরা হচ্ছে আগামীকাল বাকি আইটেম গুলো আমরা দেখবো। আগামীকাল আমরা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং করব, ফাইল হ্যান্ডলিং করব। ঠিক আছে। এক্সেপশন হ্যান্ডলিং, ফাইল হ্যান্ডলিং। এর পরের ক্লাসে আমরা যাব ডেটাবেস। সো এই কয়টা আইটেম আমরা কালকে পড়ব ইনশাআল্লাহ। জি স্যার, অনেক ধন্যবাদ। জি, পলিমরফিজম মনে হয় বাদ গেছে স্যার। পলিমরফিজমটা আসলে পাইথনের জন্য প্রিফার না। কারণ পাইথনে পলিমরফিজমের কোনো ইস্যু নাই। এটা হচ্ছে যেমন জাভা বা সি শার্পের মধ্যে
আপনার হচ্ছে কি বলা যায় স্ট্রংলি ফলো করা হয়, বাট এইখানে না। এই জন্য এখানে মূলত ডাক বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার ডাক ফাংশন, ঠিক আছে? সো এটার আসলে কোনো ইউজ কেস নাই। যেমন এখানে আপনি জাভাতে করে আসছেন, জাভাতে দেখেন এই জাভাতে বেসিক্যালি এই ক্লাসটার আগে কি করতে হবে এভাবে না, অ্যাবস্ট্রাক্ট জাস্ট এভাবে লিখে দেন অ্যাবস্ট্রাক্ট না? লিখতে হয়। জি স্যার। লিখেন, আর যে ফাংশনটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন, সে অ্যাবস্ট্রাক্টটা ওইখানেও অ্যাবস্ট্রাক্ট ফাংশন বলে দেন, তাই না? জি, এখানে জি। দেখেন পুরাই ডিফারেন্ট, এখানে আপনাকে মডিউল হ্যান্ডেল করে করে কাজ করতে হবে। জি স্যার, এই সিনট্যাক্সটা জানা যাবে না হচ্ছে স্যার। পাইথনটা একদিক দিয়ে ইজি, আবার কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন পাইথনে যেমন পাইথন হচ্ছে আপনার এই মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, যেটা জাভা বা সি শার্পে করে না। যেমন এখানে একটা ক্লাস আছে, এই একটা ক্লাসকে আপনি ইনহেরিট করতে পারেন, বাট এইখানে কিন্তু মাল্টিপল ক্লাস আপনি ইনহেরিট করতে পারবেন, ঠিক আছে? বাট ওটা কিন্তু গুড প্র্যাকটিস না, ঠিক আছে? ওটা একদমই ব্যাড একটা প্র্যাকটিস। আর মাল্টিপল ইনহেরিটেন্সের মধ্যে আলটিমেটলি আপনি এখানে সুপার ক্লাস হিসেবে একটাকেই ব্যবহার করতে পারবেন, আরেকটাকে পারবেন না। তো লাভ কি দিয়ে? লজিক্যালি তো এটা একটা ফালতু হয়ে গেল, এই আর কি। তো ওরা আবার এটাকে ফলো করে না। ওদের কথা হচ্ছে পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ হবে যেখানে সবকিছুর মধ্যেই সে ফিট। আসলে তো এটা ফিট বলতে সবকিছু তার ফিট হয় না, মানুষ আনফিট কিছু না কিছু জায়গায় থাকে। তো ওরা এটাকে পুরো ফিট করতে গিয়ে আনফিট বানাই ফেলছে কিছু, এই আর কি। স্যার স্যার মানে জাভাতে স্যার সুপার ক্লাসের মেথড তো আমি ওভাররাইড করতে পারতাম, কিন্তু স্যার মানে পাইথনে কি করা যায়? ওভাররাইড করতে পারবো? ওভাররাইড বলতে আপনি এটা লিখলে এটা ওভাররাইড হয়ে যায় অটোমেটিক্যালি, ওটার জন্য ওভাররাইড মানে লিখতে আমি হয়। পরে আমি স্যার মানে আমার যে চাইল্ড যে এটা আছে ক্লাসটা আছে, ওই ক্লাসে আমি নতুন লজিক মানে ওভাররাইড করে ওইখানে নতুন লজিকটা ইউজ করবো আমি। হ্যাঁ এটা করা যাবে স্যার? হ্যাঁ, এখানেও করা যাবে, কিন্তু এটার জন্য ওভাররাইড লিখতে হয় না এখানে, ওকে স্যার। এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, ইনশাআল্লাহ এইটুকু কাজ করেন। ওইটার আপনি শুনেন, ওইটার মতো চিন্তাই করার দরকার না, আপনি জাস্ট ফোকাস দিবেন কোথায়, এই লজিকে ফোকাস দিবেন। এখানে সিনট্যাক্স এগুলোর জন্য কোনো ম্যাটার না, এগুলো ঠিক হয়ে যাবে। আমি যখন আপনার মতো জাভা থেকে পাইথনে কনভার্ট হইতে যাই, তখন আমারও ফার্স্ট একটু লাগছে, যেখানে কনস্ট্রাক্টরের নেমটা আমরা ক্লাসের নামে লিখতাম। জি স্যার, ক্লাসের নামে লিখতাম স্যার। আর অ্যাকচুয়ালি স্যার একাধিক কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যেত স্যার। হ্যাঁ, মানে এর অনুসারে। একাধিক আপনার কনস্ট্রাক্টরের প্যারামিটার আলাদা আলাদা করে হ্যাঁ ডিক্লেয়ার, হ্যাঁ বাট এখানে এটা জি স্যার। এখানে একটাই, এই আর কি। যাক, সমস্যা নাই, আল্লাহ ভরসা, ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আমরা আবার আগামীকাল আমাদের ক্লাস হবে, ওকে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।